কেটে দিয়ে নিঃশব্দে বসে আছি। চোখের কোণ হতে কখন যে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল বুঝতে পারছি না আমি। কে ফোন করেছিল ভাবি? তোমার ভাইয়ের বন্ধু। কি বলল সে? তোমার ভাইয়া নাকি কারো বাসায় যায়নি, সেই মেয়েকে নিয়ে বাংলা মোটর ডিনার করতে গেছে। সেটা আমাকে নিজের চোখে দেখে আসার জন্য বলছে। তাহলে চলো, তুমি আর আমি যাই। পাগল নাকি তুমি? মানুষের কথায় কান দিতে নাই। আর তাছাড়া আমি তো সেই রেস্টুরেন্ট চিনিও না ভালো করে, কারণ আমি কখনো যাইনি। তুমি চুপ করো ভাবি, ওখানে গিয়ে মানুষের কাছে জিজ্ঞেস করে জেনে নেব, কিন্তু নিজেরা তো বুঝতে পারবো যে ভাইয়া এত পরিবর্তন কেন হলো। না সাথী, আমি যাব না। আপনি না গেলেও আমি যাব। দেখো সাথী, সেখানে গিয়েই বা কি হবে? মানলাম কাব্য একটা মেয়েকে নিয়ে ডিনার করতে গেছে, কিন্তু সেই ঘটনা নিজের চোখে দেখার পরে আমি কি কম কষ্ট পাবো? তার চেয়ে না গিয়ে না দেখে থাকাই ভালো। তুমি খুব বেশি মায়াবতী। হাতে নাতে ধরলে তো ভাইয়ার লজ্জায়ও পরিবর্তন হতে পারে। আচ্ছা বাবা, ঠিক আছে, তাড়াতাড়ি চলো। সম্পর্ক মধুর হলে নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হয়। তখন দুঃখ ফেলেও হাসতে মন চায়। সামনের সব কিছু যেন ভালো লাগে। আর প্রিয়জন দ্বারা যখন কোনো দুঃখ পায়, তখন পৃথিবীর সব কিছুকে অনেক পর মনে হয়। কেউ ভালো একটা কথা বললেও বিরক্তিকর মনে হয় তখন। সত্যিকারের ভালোবাসায় যেমন একটা মানুষকে খারাপ পথ থেকে ভালো পথে ফিরিয়ে আনতে পারে, ঠিক তেমনি মিথ্যে ভালোবাসার ছলনায় একটা ভালো মানুষকে খারাপ পথে নিয়ে যেতেও বাধ্য করে। রেস্টুরেন্ট খুঁজে পেতে কষ্ট হলো না আমাদের। ফুট ওভার ব্রিজ পার হয়ে ওপারে গিয়ে রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আছি। ভিতরে প্রবেশ করতে গিয়ে শরীর কাঁপাকাঁপি করছে আমার। সাথী আমার থমকে যাওয়া দেখে একাই ভেতরে চলে গেল। আমি আস্তে আস্তে ভেতর প্রবেশ করছি, চারিদিকে তাকিয়ে দেখছি। হঠাৎ একটা কর্নারে দৃষ্টি দিয়ে আমার শরীর একদম থমকে গেল। দীপান্বিতার রূপটা বেরিয়ে গেল, কারণ কাব্য আর একটা মেয়ে সামনাসামনি বসে আছে। সাথী তখন কাব্যের সামনে দাঁড়িয়ে মেয়েটার দিকে আঙুল দেখিয়ে কি যেন বলছে। আমি সামান্য অদূরে একটা চেয়ার ধরে দাঁড়িয়ে আছি। চোখ এত আপন কেন? ঝরঝর করে বেরিয়ে যাচ্ছে কোনো কারণ ছাড়াই নিঃসর্গ। কাব্য আমার দিকে তাকিয়ে আছে আর সাথে সাথে কি যেন বলছে, ঠিক বোঝা যাচ্ছে না। আমি আস্তে আস্তে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়লাম। চোখের পানি আর মোছা হলো না। মুছে কি লাভ? হয়তো আজ থেকে সে ঝর্ণার মতো ঝরবে। কিছুক্ষণ পরে সাথীও বেরিয়ে এলো, আর আমরা সিএনজি নিয়ে সোজা বাসায় চলে আসলাম। পথে সাথী অনেক কথা এলোমেলো করে বলল, কিন্তু আমার কান পর্যন্ত পৌঁছালো কিনা জানি না। বাসায় এসে নিজের রুমে দরজা বন্ধ করে শুয়ে আছি। বেঁচে থাকার ইচ্ছে হয়তো এভাবেই শেষ হয়ে যায় মানুষের জীবন থেকে। বেঁচে থাকতে গিয়ে যখন মানুষের খুব বারবার করে মৃত্যুর সম্মুখীন হয়ে যায়, তখন মানুষ আত্মহত্যা করতে চায়। কিন্তু আজকে একটা কথা বুঝতে পারছি আমি, সেটা হচ্ছে মানুষ আত্মহত্যা করে বাঁচার জন্য, মরার জন্য কেউ আত্মহত্যা করে না। কষ্টের পরিমাণ যখন বাড়তে বাড়তে ধারণার বাইরে চলে যায়, তখন মানুষ আত্মহত্যা করতে চায়, শুধুমাত্র কষ্টের হাত থেকে বাঁচার জন্য। নিঃসঙ্গ জীবনটা অন্ধকারের সাথে গল্পের আসর জমে নিয়ম করে। বিড়বিড় করে কেউ বা গভীর রাতে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে। বারান্দায় পায়চারির আওয়াজটা কারো কর্ণচ্ছেদ করে না। গভীর ঘুমে ব্যস্ত প্রিয়জন ফোন কলের আশায় আশায় দিন যায়। ক্যালেন্ডারে পাতা বদলে মাস আসে। ব্যস্ততার ছাপ লেগে থাকে কারোর চোখে মুখে। তখন আয়নার সামনে নিয়ম করে আর সাজা হয় না। কপালের টিপটা আয়নায় লেগে থাকে, কখনো বা বাঁকা করে ললাটে স্থান পায়। তবুও হৃদয় জুড়ে কেউ একজন বাস করে নিয়ম করে। একসাথে চায়ের কাপে চুমুকটা আর রাখা হয় না। দূরত্ব বাড়ার সাথে সাথে কেউ একজন কুয়াশার ভিড়ে হারিয়ে গেছে। কাজলের মায়ায় কারোর চোখ আর আটকায় না। নতুন কারোর পশম বুকে লেপ্টে আছে আজকাল। একজনের দীর্ঘশ্বাসে দূরে যাওয়ার গল্প তৈরি হয়, আর অপরজন আবার প্রিয়তমার স্থানে খুব
ক্ষুদ্র ক্ষুদ্র নিঃশ্বাস ফেলে কাছে আসার গল্পটা তৈরি হয়। তবুও ভালোবাসা থেকে যায় কারোর হৃৎপিণ্ডে। কাজলের মায়ায় না পড়ে কেউ যদি চোখের নিচে কালো দাগটার মায়া আটকে যেত, তাহলে জীবনটা কতই না সুন্দর হতো। ড্রয়িং রুমে কাব্য আর সাথী ওদের দুই ভাই বোনের চিৎকার শুনতে পাচ্ছি। আমি নিঃশব্দে দরজা খুলে দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। ওদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল, এরূপ মারাত্মক। তুই আমার ব্যাপার নিয়ে বারবারই না করলে খুশি হব সাথী। বাড়াবাড়ি তুমি করছো ভাইয়া। তোমাকে বিশ্বাস করে ভাবি আমাদের মাঝে এসেছে, আর তুমি সেই বিশ্বাসে বিশ্বাসঘাতকতা করতে পারো না। আমি কারোর সাথে বিশ্বাসঘাতকতা করিনি। তাহলে ফোনে আমাকে মিথ্যে কথা বলে ওই মেয়েকে নিয়ে রেস্টুরেন্টে কেন গেলে? তার সাথে তোমার কিসের সম্পর্ক? সব কথা কি তোকে বলতে হবে? হ্যাঁ, বলতে হবে। সাথী, তুই আমার সামনে থেকে চলে যা, আর কালকে দিনের মধ্যে গ্রামের বাড়ি চলে যাবি তুই। আর যাকে নিয়ে এত কিছু কথা, সে মানুষটাকে সাথে নিয়ে যাবি। ও যদি এখানে থাকে তবে হয়তো অন্য কিছু হয়ে যেতে পারে। আমি চাই না আমার নিজের লক্ষ্যের মধ্যে কেউ বাধা হয়ে দাঁড়াক। তুই মরতে পারিস না? ও, তুই তো মরবি না, কারণ শয়তান কখনো মরে না। সাথী বলে কাব্য সজোরে সাথীর বাম গালে একটা চড় মেরে দিল। আমি দৌড়ে সাথীর সামনে গিয়ে দাঁড়ালাম, কিন্তু ও কিছু না বলে ওর রুমে চলে গেল, আর কাব্য দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। আমি নিস্তব্ধ হয়ে ড্রয়িং রুমের সোফায় বসে আছি। সে রাতে আমি সারা রাত দরজার সামনে দাঁড়িয়েছিলাম, কিন্তু কাব্য আসেনি, আর এভাবে সোফাতেই ঘুমিয়ে পড়েছিলাম। সাথীর ডাকে চোখ মেলে তাকিয়ে দেখি সে ব্যাগ নিয়ে রেডি। আমি জিজ্ঞেস করলে সে বলল সাথী বাড়িতে চলে যাচ্ছে, কারণ তার ভাইয়ের কাছে থাকার ইচ্ছেটাই সে হারিয়ে ফেলেছে। আমাকে সব কিছু গুছিয়ে নিতে বলল, কিন্তু আমি বাড়িতে যেতে রাজি নই। তাই সাথী একা একা বেরিয়ে গেল। সন্ধেবেলা কাব্য বাসায় আসলো। সাথীকে না দেখে আমার সাথে অনেক রাগারাগি করলো। আমি আর একটা কথারও জবাব দিলাম না। তারপর কাব্য ফ্রেশ হয়ে রুমের মধ্যে গিয়ে শুয়ে পড়ল। আমি অনেকক্ষণ বারান্দায় দাঁড়িয়ে থেকে আবার রুমের মধ্যে গিয়ে ডায়েরি বের করে কাব্যের জন্য একটা চিঠি লিখতে বসলাম। প্রিয় কাব্য, তোমার কাছে না বলেই চলে গেলাম, সেই জন্য রাগ করো না প্লিজ। আসলে আমি কি করতাম বলো? আমি জানি তোমার কাছে বলে যদি আসতাম তবে তুমি আমাকে আটকাতে না, কারণ আজকের এই শামিমা আক্তার মীরা ওরফে দীপান্বিতা তোমার সামনে অনেক বড় একটা মেঘের মতো। তাই যখন দেখতাম যে তুমি আমাকে আটকাবে না, তখন আরও বেশি কষ্ট পেতাম। নিজের শরীরের যত্ন নিও, ঠিকমতো খাবার খেয়ে অফিসে যাবে, মশারি টাঙিয়ে প্রতিদিন ঘুমাবে, না হলে কিন্তু মশার প্রকোপ সহ্য করতে পারবে না। যদি কখনো মনে হয় আমাকে তোমার জীবনে ভীষণ প্রয়োজন, তাহলে আকাশের দিকে তাকিয়ে তুমি সেই আমিকে স্মরণ করে নিও। আমি কথা দিচ্ছি, বাতাসের কাছে খবর পেয়ে ঠিক চলে আসবো তোমার কাছে। ভাগ্যের এই অবহেলা আমি সইতে পারবো না কাব্য, তাই হয়তো খুব বেশি কষ্ট লাগে। জানো কাব্য, আজকে আমার বারবার মনে হচ্ছিল যেন জগতের মাঝে ভালোবাসার প্রিয় মানুষের সাথে বিয়ে না হওয়াটাই বোধহয় অনেক ভালো। তাদের মধ্যে বিয়ে হলে একজনের সাথে অন্য মানুষটা থাকে, কিন্তু ভালোবাসা থাকে না। আর যদি বিয়ে না হয় তাহলে মনের মধ্যে কিন্তু তার ভালোবাসাটা ঠিকই থাকে, তার পাশে তখন শুধু মানুষটাই থাকে না। মানুষ এবং ভালোবাসা, এই দুয়ের মধ্যে ভালোবাসাটাই হয়তো সবচেয়ে বেশি প্রিয়। তাই মানুষটাকে হারিয়ে ভালোবাসা নিয়ে বেঁচে থাকা অনেক উত্তম। আজ স্মৃতির পাতা উল্টে দেখলাম কত মানুষ জীবন থেকে হারিয়ে গেছে, কত চেনা মানুষ অচেনা হয়ে গেছে। হয়তো কোনো একদিন আমিও অচেনা হয়ে যাব এই পৃথিবী থেকে। তুমি হয়তো কাউকে পেয়ে সুখী, আমি হয়তো তোমাকে হারিয়ে দুঃখী, কিন্তু তোমার আর আমার মাঝে পার্থক্য শুধু একটা, তুমি অভিনয় করে জিতেছ আর আমি ভালোবেসে হেরেছি। জানি তোমাকে আমি খুব কষ্ট দিয়েছি, আর সেজন্য তুমি আজ অনেক দূরে, কিন্তু সেদিন তুমি সবচেয়ে বেশি কষ্ট পাবে
যেদিন তোমাকে কষ্ট দিতে আমি আর থাকবো না। হয়তো আমি ভেবেছিলাম তুমি আমার হবে, তাই তোমাকে ভালোবেসেছিলাম, আর সেটাই আমার জীবনে সবচেয়ে বড় ভুল। কিন্তু তোমাকে ভালো না বাসলে আমি ভালোবাসার কষ্টটাই অনুভব করতে পারতাম না। তবুও তোমার জীবনকে অভিশপ্ত করব না, কারণ আমি আজও তোমায় ভালোবাসি। আমার সবটুকু সুখ কেড়ে নিয়েছো, কিন্তু আমার মনে লুকানো ভালোবাসাগুলো তুমি নিতে পারোনি। এটাই যে আমার বেঁচে থাকার একমাত্র সম্বল। এই জীবনে কোনোদিন হয়তো দেখা হবে কিনা জানি না। হারিয়ে যাওয়া মানুষ ফিরে আসলে সে আর আগের মতো থাকে না। হঠাৎ করে নিজের কাছে কেমন যেন অচেনা অজানা হয়ে যায়। সবই হয়তো ঠিক থাকে, কিন্তু কি যেন নাই এরকম মনে হয়। আমার মা হচ্ছে আমার সবচেয়ে ভালো বন্ধু। তিনি সব সময় বলতেন, মানুষকে তোমার মনের দুর্বলতা বুঝতে দিও না, কেননা মানুষ তোমার মনের দুর্বলতা জানতে পারলে তা নিয়ে সে খেলা করতে আনন্দ পাবে। সত্যি সত্যি আজ সেই কথাটা বুঝতে পারছি। আমি চেষ্টা করব নিজেকে বদলাতে, কিন্তু কতটা সফল হব জানি না। তবে তোমার পথের মাঝে কোনোদিনও কাটা হব না আমি। যখন মানুষের খুব প্রিয় কেউ তাকে অপছন্দ, অবহেলা কিংবা ঘৃণা করে, তখন প্রথম প্রথম মানুষ খুব কষ্ট পায় এবং চায় যে সব কিছু ঠিক হয়ে যাক। পৃথিবীতে সবাই তোমাকে কষ্ট দেবে, এই নিয়ে চিন্তা করে কিচ্ছু হবে না। কিন্তু তোমাকে এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে। ভালোবাসাকে চাইলেই মন থেকে বের করা যায় না। পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে, তার মধ্যে ভালোবাসার অত্যাচার হচ্ছে সব থেকে বড় ভয়ানক। এই অত্যাচারের বিরুদ্ধে কখনো কিচ্ছু বলা যায় না, শুধু সহ্য করে নিতে হয়। অনেকটা পথ হেঁটে এসেও হয়নি হাঁটা তোমার পাশে। জানলাটায় মাথা রেখে ঘুমিয়ে পড়ি গল্প শেষে। তবুও কারো প্রশ্নের জবাবে ঠোঁটের কোণে নিষ্প্রাণ হাসি বলিয়ে বলি, হেই বেশ ভালো আছি। কল্পনাগুলো তোমাকে নিয়ে সাজানো ছিল, আর তোমাকে নিয়ে পথ চলার কথা ছিল, কিন্তু আজ তোমার স্মৃতিগুলো নিয়ে বাঁচতে হচ্ছে। তোমার দেওয়া কষ্টগুলো নিয়ে পথ চলতে হচ্ছে। পুরনো কথাগুলো খুব মনে পড়ছে। আমি চলে গেলে কেউ খুঁজবে না, কারো ভাঙবে না বুক। আমি ব্যথা পেলে কেউ কাঁদবেও না, কেউ হয়তো মুছবে না চোখ। আমি একা একা কেঁদে কেঁদে সব ছেড়ে চলে যাব। কারো ডাকে আমি আর ফিরবো না। দিন যায়, দিন গুনে কষ্টের চাল বুনে। জানবে না কেউ কোনোদিন আমার স্বপ্নগুলো হয়ে গেল এলোমেলো। জীবনটা বর্ণবিহীন। ধর্ম বর্ণ আলাদা হয়েও আমি একজনকে ভালোবেসেছিলাম গভীর থেকে। পড়েছিলাম তার কথা ও চোখের মায়ায়, যা আজও তাড়িয়ে বেড়ায়। কত দিন হয়ে গেল সেই তোমার মুখে চোখে আমার জন্য ভালোবাসা নাই। কই, ঘুম ছাড়া এমন একটা ঘন্টাও তো কাটেনি তোমার কথা না ভেবে। এর শেষ হবে কোথায় তাও জানি না। সারাটা দিন যেভাবে সেভাবে কেটে যায়। শত কষ্টের পরও তোমাকে ভুলিয়ে রাখি নিজের মাঝে। কিন্তু জানো, যখনই দিন শেষে বালিশে মাথাটা লাগিয়ে চোখ দুটো বন্ধ করি, আমি জানি না ঠিক তখনই কোথা থেকে সেই কয়েক মুহূর্ত যেন তুমি কিভাবে চলে আসো। আমি আসলেই বুঝি না, আর এক মুহূর্ত পারি না তোমাকে ছাড়া থাকতে। এক নিমেষেই মনে হয় ছুটে যাই তোমার কাছে। আর কোনো চাওয়া নেই, আছে না পাওয়ার যন্ত্রণা। চোখে কোনো স্বপ্ন নেই, আছে বুক ভাঙা কান্না। আর কোনো আশাই নেই, আছে শুধু হতাশা। তবুও তোমার জন্য কোনো ঘৃণা নেই, আছে সীমাহীন ভালোবাসা। তোমার আমার কোনো একটা গভীর রাতের আধারে মিষ্টি ভালোবাসার উপহার হিসাবে আমাদের সন্তান হচ্ছে আমার কাছে অনেক দামি। তোমাকে ভালোবেসে আর কিছু না পেলেও এটাই হচ্ছে সবচেয়ে বড় উপহার। তাকে নিয়ে আঁকড়ে ধরে পার করে দেব জীবনের শেষ অধ্যায়টা। যদি আমার সন্তানকে রেখে আমি দূরে আকাশের তারা হয়ে যাই, তবে সেদিন তার দায়িত্বটুকু নিও। পরিচয় দিতে হবে না, শুধু পৃথিবীতে বাঁচার জন্য একটা রাস্তা করে দিও তার। ইতি শামিমা আক্তার মীরা, দীপান্বিতা। তারপর ডায়েরিটা ড্রয়িং রুমের টেবিলের ওপর রেখে আমি নিজের রুমে প্রবেশ করলাম। দেখলাম
মশারি না টাঙিয়ে কাব্য শুয়ে আছে, আর শোবার ভঙ্গিতে মনে হচ্ছে সে গভীর ঘুমে নিমগ্ন। তারপর আমি খুব যত্ন করে নিঃশব্দে মশারি টাঙিয়ে দিলাম। আর একবার মনে হলো তার ওই বুকের ওপর মাথা রেখে ফুপিয়ে কেঁদে উঠি, কিন্তু সেই রকমের বড় নির্লজ্জ হতে পারলাম না। আর তাই তার ঘুমন্ত মুখের পানে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। তারপর আস্তে আস্তে রুম থেকে বেরিয়ে সাথীর রুমে গিয়ে বিছানা করে শুয়ে পড়লাম। সাথী বাড়িতে পৌঁছে গেছে বিকেলেই, আর আমি জ্বলন্ত উনুনে একাকী রয়ে গেছি, শুধু নিঃশব্দে জ্বলবো বলে। একা একা যখন ছিলাম তখন সত্যি সত্যি খুব সুন্দর একটা জীবন ছিল। জীবনের সুন্দর মুহূর্তে যখন আমরা অবস্থান করি তখন তার সার্থকতা অনুভব করতে পারি না, কিন্তু হারিয়ে গেলে ঠিকই আগের সময়গুলো মিস করি। মানুষ জাতিটা বড়ই অদ্ভুত, একটা সম্প্রদায় হিসাবে জগতের মাঝে বিচরণ করে। পৃথিবীতে চলার পথে তারা সঠিক সময় সঠিক কাজ করতে ইচ্ছে পোষণ করে না, কিন্তু পরে বেঠিক সময় বেঠিক বাসনা নিয়ে মাথা ঘুরিয়ে মরে। আফসোস হয়ে যায় যখন জীবনের একমাত্র সময় পেরোনোর সাথী। আমাদের মাঝে যখন একটা মানুষ কাউকে গভীরভাবে সবকিছু উজাড় করে দিয়ে ভালোবাসে, তখন একটা সম্পর্কে যেমন মানুষটার রাগ অভিমান বেশি থাকে, সন্দেহ বেশি থাকে, তেমনি ভালোবাসাটাও কিন্তু অনেক বেশি থাকে। তবে তাদের মাঝে সমস্যাটা হয় তখনই যখন সেই তীব্র ভালোবাসাটাকে দুর্বলতা ভেবে দুজনের মধ্যে কেউ ওটার সুযোগ নেয়, কিন্তু তাকে বারবার সে আঘাত করে, শুধু তার তীব্র ভালোবাসার মূল্য না দিয়ে। তুমি তাকে আঘাত করলে, তাকে অবহেলা করলে, কিংবা তাকে ছেড়ে চলে গেলে হয়তো তোমার কাছে মনে হচ্ছে তুমি ঠিক আছো, কিন্তু সেই অন্য কেউ তোমার জন্য ডুকরে ডুকরে কেঁদে ওঠে। গভীর রাতে তোমার জন্য সে হু হু করে কান্না করবে আর ভাববে তুমি বড়ই স্বার্থপর। তুমি তার নিষ্পাপ ভালোবাসার মূল্য না দিয়ে শুধু অবহেলার কারণে। হঠাৎ করে তোমার পুরনো মেসেজগুলো দেখবে আর চোখের পানি মুছবে, কিন্তু সারা জীবন তোমার জন্য কাঁদবে না সে। একদিন সে আবেগের ঊর্ধ্বে গিয়ে উপলব্ধি করবে সবকিছুই, আর সেদিন সে হাতের আঙুল দিয়ে আলতো করে নিজের চোখের পানিটুকু মুছে তোমার দিক থেকে মুখ ঘুরিয়ে সামনের দিকে তাকাবে। আমাকে বোকা ভেবে, আবেগী ভেবে যে কাব্য আমার দুর্বলতাকে আঘাত করে, আজ সেই তুমি কাব্য একদিন আমার জন্য তোমার ভয়াবহ কষ্ট হবে। আজকে আমি বারবার তোমার দরজায় কড়া নাড়ছি, শুধু নির্লজ্জের মতো ভালোবাসি বলে, কিন্তু মনে রেখো একদিন এই তুমি আমার দরজায় গিয়ে অসহায়ের মতো কড়া নাড়বে, কিন্তু দরজার ওপাশের আমি মানুষটা চিনব না তোমাকে। আমার এই তুমিই একদিন দু হাত তুলে প্রার্থনা করে আমি বোকা মানুষটাকে ফেরত চাইবে, কিন্তু বোকা মানুষটা আর মনে হয় ফেরত আসবে না। তারপর চোখ ভর্তি পানি নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম মনে হয়, কিন্তু হঠাৎ করে কারো পরম আদরে কপালে চুমু অনুভব করলাম। শরীরের ওপরে কারো একটা শরীর লেপ্টে রয়েছে শুধু আদরে পাগল করার জন্য, সেটা অনুভব করি। চোখ মেলে তাকিয়ে দেখি অন্ধকারেও তার মুখটা অনেক সুন্দর লাগছে। তার শরীরের নিঃশ্বাসের শব্দ আমি চিনতে পারি, ওর শরীরের আলাদা ঘ্রাণ নিয়ে আমি বুঝতে পারছি। তখন আমার কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলল, আমাকে রেখে একা একা শুয়ে আছো কেন? জানো না তুমি ছাড়া আমি ঘুমোতে পারবো না। আমি জানি তুমি এখন আমাকে ছাড়া চলতে শিখে গেছো। কাব্যের ওই বুকে রাতের আধারে মাথা রেখে ঘুমানোর যোগ্যতা দীপান্বিতা হারিয়ে ফেলেছে। কাব্য তখন আমার গলার কাছে মুখ নিয়ে বলল, তুমি ছাড়া আমি শূন্য দীপান্বিতা। সেটা শুধু রাতের আধারেই। সারাদিন তো ব্যস্ত আমি, তাই রাতের আধারেই গভীর ভালোবাসা দিতে চাই। তুমি এমন কেন কাব্য? কেমন? কি নেই আমার মাঝে? সবকিছুই আছে। তাহলে অন্য মেয়ের কাছে যাও কেন? এই বিষয় নিয়ে কথা না বলি প্লিজ। আচ্ছা ঠিক আছে। এরপর কাব্য ওর ইচ্ছে মতো আমার শরীরটাকে তার ভোগের পণ্য বানিয়ে দিল। একবার জিজ্ঞেসও করলো না যে পেটে সন্তান নিয়ে আমার কোনো কষ্ট হচ্ছে কিনা।
কিংবা এই মুহূর্তে আমি তার সাথে সহবাস করতে চাইছি কিনা। মনে মনে ভাবছি এই শেষ, আর এমন রাত ওর সাথে কাটাবো না। নিস্তব্ধ রাতে নিজের সব কিছু তার কাছে তুলে দেব না আর। চলে যাব কাব্যের জীবন থেকে বহু দূরে, দূরত্বের পরিধি বাড়িয়ে। নিজের মনে ভালো থাকুক কাব্য, আমি না হয় সুখ খুঁজে নেব অন্য কোনো এক অজানা পথের দিশারে। ওর ইচ্ছে মতো ব্যবহার করে যখন চরম মুহূর্তটাকে অতিক্রম করে আমাকে ছেড়ে দিল, তখন আর সে আমার দিকে না তাকিয়ে নিজের পোশাক ঠিক করতে ব্যস্ত হয়ে গেল। আমি তখন বললাম, একটা কথা বলি কাব্য। বলো। হঠাৎ করে যদি আমি হারিয়ে যাই, আমার কথা কি খুব মিস করবে? কেন হারাবে তুমি? সবসময় এসব কি চিন্তা নিয়ে পড়ে থাকো তুমি? তোমার মনে হয় না যে তুমি আমার সাথে যা করছো তার জন্য আমি অনেক দূরে চলে যাব? না, মনে হয় না, কারণ আমি তোমার সকল হক পালন করছি। শুধু রাতে ঘুমালে কি হক পালন হয়ে গেল? আর কি চাও তুমি? কিছু না। আর একটা কথা বলি। কি? আমি যখন চলে যাব তখন আর দ্বিতীয় বিয়ে করার দরকার নেই। সারাদিন অন্য মেয়ে নিয়ে পড়ে রবে, আর রাতের আধারে পতিতালয়ে গিয়ে শখ মিটিয়ে আসবে। সংসারে এনে আবারও একজনের জীবন নষ্ট করার কোনো দরকার নেই। খুব বেশি বেশি হয়ে যাচ্ছে পড়ি। আমি শামিমা আক্তার মীরা অথবা দীপান্বিতা। পরিণামটা তোমার জন্য নয় কাব্য। ন্যাকামো বন্ধ করো। আচ্ছা, তাই হবে। বিবস্ত্র অবস্থায় আমি চোখ বন্ধ করে শুয়ে আছি, আর আমার ব্লাউজের বোতাম খোলা হয়ে আছে। শাড়িটা এলোমেলো হয়ে আছে আমার শরীরের সাথে। আমি সেভাবেই পড়ে রইলাম, জীবন মৃত মানুষের মতো, একটা জড় পদার্থ হয়ে। কেন জানি মাঝে মধ্যে মনের মানুষটাকে খুব বেশি আপন করে কাছে পেতে ইচ্ছে করে। আমার ইচ্ছে করে মন খুলে বলি, মনের গহীনে লুকিয়ে রাখা আছে যা প্রতিটা অনুভূতি। মনের নীড়ে ভালোবাসার মিষ্টি মধুর প্রলাপ, যে কথাগুলো তাকে বলার জন্য খুব করে সাজিয়ে রেখেছি শুধু বুকের ভেতর অনেক যত্ন করে। সাজানো যে অনুভূতিগুলো আমার স্বপ্ন দিয়ে রচনা করেছি শুধু তার জন্য। কিন্তু যে জীবন থেকে যেতে চায় তাকে যেতে দিতে হবে, আর তাকে জোর করে আটকে রাখার চেষ্টা করা যাবে না। এতে আমি নিজেও বিরক্ত হব আর তাকেও বিরক্ত করব। কারণ জীবন থেকে ইচ্ছে করে যাওয়ার সময় দেখে বেশিরভাগ মানুষ স্পেসিফিক কোনো কারণ দেখিয়ে যেতে চায় না, খুব বেশি হলে ইগনোর করে, এবং অন্যজন বুঝতে শুরু করলে কষ্ট দেওয়ার মাত্রা আরও বাড়িয়ে দেয়। তারপর একদিন সব শেষ করে অন্য কোথাও ব্যস্ত হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে দেখি কাব্য অফিসের জন্য তৈরি হয়ে গেছে। কোনো নাস্তা বানানো হয়নি, তাই না খেয়েই চলে যাচ্ছে অফিসে। আমি দরজা বন্ধ করে গোসল করতে ঢুকে গেলাম। অনেকক্ষণ ধরে ঝর্ণা ছেড়ে দিয়ে পানির নিচে নিস্তব্ধ দাঁড়িয়ে আছি। চোখের পানিগুলো মিশে যাচ্ছে কৃত্রিম ঝর্ণার পানির সাথে। গোসল করে বেরিয়ে নিধিকে ফোন করলাম। ওর কাছ থেকে কুষ্টিয়ার মোটামুটি একটা ঠিকানা সম্পর্কে অবগত হলাম। গাবতলী বাস টার্মিনাল থেকে শ্যামলী পরিবহনের বাসে করে যেতে হবে, আরও কাছে রয়্যাল এক্সপ্রেস। এমন সময় শাশুড়ি মা কল দিল। তাকেও সব কিছু মোটামুটি খুলে বললাম, কিন্তু কুষ্টিয়ার কথা বলিনি তাদেরকে। তিনি আমাকে বারবার তাদের গ্রামের বাড়ি যাওয়ার কথা অনুরোধ করলেন, কিন্তু আমি বললাম সেটা সম্ভব না। কারণ আমার জীবনে যাকে ভালোবেসে বিয়ে করে এত দূর আসতে পারলাম, তাকেই যখন ধরে রাখতে পারলাম না, তখন জোর করে থেকে কী লাভ? তিনি বললেন, কাব্যকে রেখে আমি যদি গ্রামের বাড়ি পৌঁছে যাই, তাহলে সে নিশ্চয়ই তার ভুল বুঝতে পারবে এবং আমাদের কাছে ফিরে আসবে। কিন্তু আমি তাদের কথায় বেশ কিছুটা গুরুত্ব দিলাম না, তাই সামান্য কিছু কথা বলে নিজের সিদ্ধান্তকে প্রাধান্য দিয়ে বেরিয়ে পড়লাম। কাব্যের ব্যবহৃত সকল গেঞ্জি ও শার্ট নিজের পোশাকের সাথে গুছিয়ে নিয়েছিলাম। পোশাক আমার সাথে নেবার কারণটা একটা কাগজে লিখে সেটাকে আলমারির সামনে ঝরিয়ে রাখলাম। কাব্য, কথা দিয়েছিলাম তোমার জীবনে আমি কোনোদিন অশান্তির কারণ হব না। বলেছিলাম
যদি কখনো আমাকে নিয়ে তুমি সুখী হতে না পারো, তাহলে আমি চলে যাব তোমার জীবন থেকে। আর আজকে সেই কারণেই চলে যাচ্ছি। জানি না ভালো থাকবে কিনা, তবুও চাই তুমি ভালো থেকো। তোমার ব্যবহৃত পোশাকগুলো আমার সাথে নিয়ে গেলাম, তুমি নতুন করে কিনে নিও। তোমাকে ছাড়া এই জীবন একা একা নিস্তব্ধতা, বিদীর্ণ নিষ্ঠুরতম রাতগুলো পার করতে হবে, এটা কখনো ভাবিনি। জগৎ বড় অদ্ভুত, রহস্যময় একটা গল্প। তোমার এই ব্যবহার করা গেঞ্জি ও শার্ট প্রতি রাতে গায়ে জড়িয়ে ঘুমিয়ে থাকবো। হয়তো তুমি আমার পাশে থাকবে না, কিন্তু তোমার ব্যবহার পোশাক আর তোমার ঘ্রাণ নিয়ে পড়ে থাকবো। ভাবতেই আমার শরীর শিহরিত হয়ে যাচ্ছে। তবুও আমি তোমার জীবনে কোনো দিনও ভালোবাসার অধিকার নিয়ে দাঁড়াতে চাই না। যদি কখনো মনে হয় আমার জন্য তোমার মনে এখনো এক বিন্দু ভালোবাসা বেঁচে আছে, তাহলে মন থেকে ডাক দিও। আমি হয়তো দূর থেকে অনুভব করে চঞ্চল হয়ে উঠব। ঘন কালো কুয়াশাতেও যখন সব ঢাকা, চাঁদের স্নিগ্ধ আলো যখন মেঘের আড়ালে, শীতের ঠান্ডা হাত যখন সব স্তব্ধ করতে চায়, তখন যেন তোমার রাত হয় আশা আর শান্তির আলোতে ভরপুর। তোমার জন্য স্বপ্নময় হয় যেন রাতটা। ডায়েরিতে আর একটা চিঠি লিখে রেখেছি, যদি না পেয়ে থাকো তবে পড়ার দাওয়াত রইল। আজ থেকে হোটেলের খাবার অভ্যেস করে নিও, তবে একটু ভালো মন্দ দেখে তারপর খেও। আমার এই চিঠির প্রতি পাতা তুমি হয়তো তাকে শিখতে ভাবতে পারো, তবে এই শেষ, আর শিখতে হব না। না, কোনো সমুদ্রের নুনেই নয়, এই দু চোখেই খরতাপ ধরে রাখবো। খুব দেরিতে ভালোবাসা এসেছিল, তোমারও তাই। আমাদের দুজনের মনের গভীরতা ছিল অতল স্পর্শী। দুঃখ ছিল হাতছানির বাইরে, দুঃখ ভাগ করার তীব্র আকুলতাও ছিল, সবই ছিল। তারপরেও আমাদের হয়নি। ওই যে বললাম, সবার হয় না, আমাদেরও হয়নি। আজকের আমার এই চিঠি হয়তো তোমাকে কষ্ট দেবে। তোমার মনে নিপুণ কৌশল আবার হয়তো জেগে উঠতে পারে। ভালোবাসার গল্প, বিশ্বাসের ডালি নিয়ে হয়তো ফিরেও আসতে চাইতে পারো আমার কাছে। হয়তো আমারও লোভ হবে তোমার বুকে ফিরে যাওয়ার জন্য, কিন্তু সেটা ঠিক হবে না। কারণ বুক ভাঙার ব্যথা নিয়ে আমরা যে বুক বেঁধেছি, তার ভাঙা ঠিক হবে না। সাদা কাগজে গোছানো অক্ষরগুলো দিয়ে লেখা এই চিঠি তোমাকে কষ্ট পেতে দেবে না। হয়তো জড়িয়ে রাখবে তুমি আমার ভালোবাসার মতো করে। আর পরিশেষে জীবনের স্বাভাবিক গতিময়তায় একদিন নতুন বন্ধু আসবে, তোমার হয়তো জীবন সাথী। সেদিন আমার সেরা প্রার্থনা থাকবে তোমাদের দুইজনকে ঘিরে। এভাবে পুরনো কেউ পড়ে যাবে সব প্রেম জালে। জগতের মাঝে এটাই জীবন, এটাই প্রেম। ভালো থেকো। শুভকামনা, তোমারই একান্ত সময়ের প্রিয়জন সেই জন। ইতি শামীমা আক্তার মীরা, দীপান্বিতা। আমি এখন বসে আছি শ্যামলী পরিবহনে বাসের ভিতরে। নির্ধারিত সময়ের মধ্যে গাড়ি ছেড়ে দিল তার গন্তব্যের উদ্দেশ্যে কুষ্টিয়া। রাস্তার পাশে সবুজ গাছ আর সোডিয়ামের আলোয় খাম্বাগুলো পিছনে ফেলে চলে যাচ্ছে। হে পাঠক সকল, তোমরা বিশ্বাস করো, আমি নিজেও জানতাম না ভালোবাসার ক্ষমতা আর আগ্রাসন এত বেশি। বিশ্বাস করো, জীবনের নিজস্ব নিয়মের বিরুদ্ধে বিদ্রোহ করার শক্তি কিংবা সাহস কিছুই আমার নেই। তাই কঠিনকে ভালোবাসা কিংবা ভালোবাসতে পারা তো কঠিনের চেয়েও কঠিন। আনাড়িপানার জন্য যদি মাঝপথে বিরক্ত আসে, যদি বিষাদে ভরে যায় বুক, ক্লান্তিতে নুয়ে যায় চোখের পল্লব, তবে তো কঠিন তার কাঠিন্য হারাবে, সে হবে বিদীর্ণ। ফলশ্রুতিতে সে ধ্বংসস্তূপ থেকে ভালোত্বটুকু তার কর্পূরের মতো উড়ে যাবে। ছাই ভস্য কিছুই অবশিষ্ট থাকবে না। তাই তো তোমার ভূমিকা সম্পূর্ণ পাল্টে দিতে পারে কাঙ্ক্ষিত দৃশ্যপট। কলকাঠি তো তোমারই হাতে। মানিকগঞ্জ পার হয়ে মার কাছে ফোন করলাম। কি বলবো সেটাই ঠিক করতে পারছি না। হ্যাঁ পরি, বল, কেমন আছিস মা? মা, আমি আমার মতোই আছি। তোমরা দুজন কেমন আছো সেটা বলো। আমরা ভালো আছি। কি করছিস? জামাই ভালো আছে তো? আমি বাসের ভিতর বসে আছি, আর তোমাদের জামাই ভালোই আছে। এতটাই ভালো আছে যে তার জীবনে দীপান্বিতার প্রয়োজন ফুরিয়ে গেছে।
মানে কি? বাসের ভিতরে কোথায় যাস? বেশি দূরে যাচ্ছি না মা, শুধু সামান্য দূরে চলে যাব। যতটুকু দূরে গেলে কাব্যের জীবনে দীপান্বিতার ছায়া পড়বে না। এসব কি বলছিস পরি? হঠাৎ করে কি হলো তোদের? হঠাৎ করে না মা, আস্তে আস্তে করে আমাদের দুজনের পথ আলাদা হয়ে গেছে। মা, রেলপথ আর সড়ক পথ বেশ কিছুটা পাশাপাশি চলার পরও হঠাৎ করে দুদিকে চলে যায়। তুই আগে কিছুই তো বললি না। আমার কাছে সব কিছু খুলে বল। এমন তো হতে পারে যে তোর কোথাও বড় ধরনের ভুল হচ্ছে। আমার মনে হয় না আমি ভুল করছি, তবুও তোমার সান্ত্বনার জন্য শুধুমাত্র দুটো কারণ বলবো। এক, কাব্য বাচ্চা নষ্ট করতে চায়, আর দুই, অন্য মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে গেছে। এটাও আমাকে বিশ্বাস করতে হবে? আমি যদি বিশ্বাস করতে পারি, তুমি কেন পারবে না মা? আমি কি কাব্যর সাথে কথা বলবো? থাক, দরকার নেই। গর্ভের সন্তান নিয়ে এখন কোথায় যাবি? তুই বাড়িতে চলে আয়। সেটা হয় না মা, কারণ তখন গ্রামের মানুষ হাজার ধরনের কথা বলবে। তখন তারা বলবে স্বামী হয়তো প্রয়োজন শেষে ছুঁড়ে ফেলে দিয়েছে। প্রতিবেশী মানুষের এই অবহেলা সহ্য করা খুব কঠিন হবে মা। তাহলে কোথায় যাবি তুই? সে নিয়ে চিন্তা করো না, যেখানেই যাই আর কেউ না পাক অন্তত তুমি খবর পাবে। না হলে সকলের অগোচরে আমার মৃত্যুর খবরটাও যে কেউ পাবে না। একটা মাত্র মেয়ের জীবনে এমন হবে সেটা কল্পনাও করতে পারি নাই দীপান্বিতা। ধন্যবাদ মা। ধন্যবাদ কেন? পরিণাম না ডেকে দীপান্বিতা বলে ডাকার জন্য। আচ্ছা, রাখি তাহলে, পরে কথা হবে। দিলি তো আবারও আমাদের দুজনের জীবনটা অশান্তির মধ্যে ফেলে। যদি পারো তো ক্ষমা করে দিও। আসলে আমার মনে হয় তোমাদের মনে কষ্ট দিয়ে আজ আমার এই পরিণতি। আমরা তো কখনো অভিশাপ দিই নাই। মুখ ফুটে সবসময় অভিশাপ প্রকাশ করা লাগে না। অদ্ভুত অস্ফুটে বের হওয়া কষ্টের স্বভাব হতেও তো প্রকাশ পায়। তোর বাবা শুনলে খুব কষ্ট পাবে। তুমি সান্ত্বনা দিও বাবাকে। টাকার সমস্যা হলে বলবি কিন্তু। আচ্ছা ঠিক আছে, রাখলাম তাহলে। বাস আরিচা ফেরিঘাটে এসে কামিনী নামক রোরো ফেরিতে উঠল। জানালা দিয়ে কড়া তীব্র রৌদ্র এসে আমার ডান গালটা ঝলসে দিচ্ছে। আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি নদীর তীরে মানুষের জীবন মোহনার নীড়ে। এমন সময় মোবাইলে কাব্যের কল আসলো, কিন্তু আমি রিসিভ না করে কেটে দিলাম। বারবার কল দিচ্ছে কাব্য। একটা কল বেজে কেটে যায়, তখন সাথে সাথে আবার একটা করে কল দেয়। একটানা 18 বার কল দেওয়ার পর বেশি কিছুক্ষণ পর আর কোনো কল আসলো না। আমি বারবার তাকিয়ে আছি সেই নীল কাব্য লিখে সেভ করা নাম্বারটার দিকে। প্রায় 10 মিনিট পরে মোবাইলে একটা মেসেজ আসলো। দীপান্বিতা, আমি জানি খুব বেশি ভালোবেসেছ আমায়। জানি একেবারে উজাড় করে নিজেকে নিঃস্ব করে তোমার পূর্ণ পাত্র নিঃশেষ করে তুমি আমাকে ভালোবেসেছ। তোমার ভালোবাসার কাছে আমি এক জন্মে কেন জন্ম জন্মান্তরে ঋণী। আমি ভালোবাসা ধরে রাখতে পারিনি, কিন্তু আমি বুঝতে পেরেছি কি এক নিখাত নিরেট নিষ্কলঙ্ক ভালোবাসায় তুমি আমাকে কতটা পূর্ণ করেছ। ভালোবাসা যেমন বুঝেছি তেমনই ঠিক অনুভব করেছি। ভালোবাসার জ্বালা, কষ্ট, আনন্দ ও তীব্র সুখ। যে জগতে সৃষ্টির তাড়না থাকে, মরীচিকা থাকে, মায়াবী রহস্য আধার থাকে, অনন্ত পিপাসা থাকে, তার জগতে সে স্বাধীন, অনেক বেশি মুক্তিকামী। তুমি সে জগৎ সন্দেহের চোখে দেখেছ, যে জগৎ ছিন্ন করে আমাকে ভালোবাসার পিঞ্জরের পোষ বানানো অতি আদরের পাখি বানাতে চেয়েছ। আমার জীবন থেকে হারিয়ে এক বড় আঘাত করে আমাকে মেরে ফেলো না প্লিজ। জানো কাব্য, ভালোবাসাকে মালায় পড়তে বহু কাটার বর্ম ঢালস্বরূপ আঘাত সয়েছি। আমার মনে বুকের ভেতর বেঁধে রাখতে বহুবার হৃদয়কে রক্তাক্ত করেছি। ভালোবাসার তৃষ্ণা মেটাতে গিয়ে দহনটাকে বাড়িয়েছি শতগুণ। আমিও তোমার সেই ভালোবাসা পেয়ে রাখতে পারিনি।
ভালোবাসা আমার জন্য চির আরাধ্যই থাক, সুদূর আকাশের বর্ণিল রামধনু হয়েই থাক। আমি চির কঙ্কাল, চির তৃষ্ণার্ত হয়ে অপরিমেয় বেদনা আনন্দের ভার নিয়েই থেকে যাব, একাকী অনন্য আধারে আমার সৃষ্টির কুহকী জগতে। চোখের আলো যেন নিভল যখন মনের আলো জেলে, একা এসেছি আমি একলাই যাব চলে। কাব্য রিপ্লাই করলো, তুমি আমাকে ভালোবেসেছ, আমিও বেসেছিলাম বলাটা হয়তো ঠিক নয়। আমার বিশ্বাস সত্যিকারের ভালোবাসা কখনো অতীত হয় না, আর সম্পর্কের অবনতি হতে পারে। সময়ের দীর্ঘতায় মনে পর্দা পড়ে যেতে পারে, কিন্তু ভালোবাসা ধুয়ে মুছে সাফ করে দেওয়ার মতো নয়। যা হোক, এটা আমার একান্ত নিজস্ব বিশ্বাস, অন্য কারো তাতে দ্বিমত থাকতেই পারে। আমার হয়তো ভুল ছিল, কিন্তু ক্ষমা হয়তো আমার জন্য অপেক্ষা করবে। আমি রিপ্লাই করলাম, কোন বাদকের কোন টোকায় সেতারের তার অপূর্ব মূর্ছনায় বেজে উঠবে তা কে বলতে পারে। তুমিই আমার মনের বীণার তারে সুর তুলেছিলে। আর ভালোবাসা, সে এক কঠিন প্রশ্ন। কে বলতে পারে কোন ভালোবাসা মানুষকে পূর্ণ করে দিয়ে যায় একেবারে, আবার কোন ভালোবাসা শূন্য করে দিয়ে যায়। তাই আমার জগৎ আর কেউ খুব বুঝে ফেলতো, তাও কি বলা যায়? আমিও যে তোমাকে খুব বুঝে ফেলতাম, তাও কি ঠিক? সত্য যাই হোক, যত যুক্তিই দাঁড় করাই, মনকে যাই বলি না কেন, যদি তুমি ভুল মানুষও হয়ে থাকো, যদি ভুলও করে থাকি, তবুও তো আমি তোমাকেই ভালোবাসি। আবার কাব্য রিপ্লাই করলো, আমি জানি তোমার বুকও ভরে উঠবে, আর আমার বুকের খবর নাই বা শুনলে আমার কোনো কষ্ট নেই তাতে, কারণ ভুলটা তো আমারই ছিল। আমি বরং সুখী তোমায় বুঝতে শিখেছি তাতে। তোমাকে না জানিয়ে তোমার উদ্দেশ্যে তুমি হয়তোবা বলবে যে তোমার ছোট্ট সুন্দর তুলতুলে সবুজ ঘাসের ন্যায় কোমল বুকের ভালোবাসার নামে যে ভারী জিনিস চাপিয়ে দিচ্ছি, এই ভালোবাসার তীব্রতা তুমি সহ্য করতে পারবে কি পারবে না তা আমি জানি না, তবে আমি সইতে পারবো না, আমাকে ক্ষমা করে দিও। আমি রিপ্লাই করলাম, জগতের মাঝে ভালোবাসার সুবর্ণ দিগন্ত আমার দেখার বাইরেই রয়ে গেল। আমি হয়তো সেই তৃষ্ণার্ত কাক যে শুধু জলাধারে কাঁকড় ফেলে গেছে, জলের নাগাল পায়নি। তোমার আজলা ভরা জল দেখে ছুটে গেছি, তুমি পুরোটাই ঢেলে দিয়েছ, তবে আমি তাকে না নিতেও পারিনি। আমি হয়তো সেই হতভাগ্য মরুচারী যার বালুকায় অঝোর বাড়িধারাও শুকিয়ে যায়। কাব্য রিপ্লাই করল, আমি জানি ক্রম থেকে ক্রমান্বয়ে আমায় দূরে ঠেলে দেবে তুমি, কিংবা আমি নিচে হারিয়ে যাব তোমার থেকে। নিষ্ঠুর সময় হয়তো আরও ব্যবধান তৈরি করবে তোমাতে আমাতে, সেটাকে ভাগ্যের অমুক সত্য বলে ধরে নেওয়া ছাড়া আর কী বা আছে বলো? বাবারা সে তো ভালোবাসেনি তোমায়, বরং তোমাকে আমৃত্যু দিয়ে যাব, কিন্তু দিতে পারার সুখ নিয়ে অনন্তকাল ধরে বেঁচে থাকবো তোমার স্মৃতিতে, তোমার খুব কাছে। এমন ভালোবাসা পেলে পৃথিবীর কান্না বুক কানায় কানায় ভরে যায়। আমাকে ছেড়ে দিয়ে যদি তুমি ভালো থাকতে পারো, তবে তুমি ভালো থেকো। আমার রিপ্লাই, একটা কথা বলি কাব্য, পৃথিবী থেকে আমি মরে কেউ তোমার ভালোবাসার দাবি ছাড়বো না। আমার মন খারাপের বিকেলে তুমি আমার মনের বারান্দায় এসে দাঁড়াবে। আমি কল্পনার মাঝে যখন বাতাস হয়ে ছুঁয়ে যাব স্মৃতিময় ম্লান, সমগ্র সন্ধ্যার আকাশে মেঘ জমবে, তুমি জানলার গ্রিল ধরে বসে থাকবে। আমি টুপটাপ বৃষ্টির ফোঁটা হয়ে তোমার শহরে নেমে পড়ব। তুমি জানলা দিয়ে দুহাত বাড়িয়ে দেবে, আমি বৃষ্টির ফোঁটা হয়ে তোমায় ছুঁয়ে যাব। আমার অস্বস্তি টের পেয়ে তুমি ভীষণ কেঁপে উঠবে। মনে পড়ে যাবে একসাথে বৃষ্টিতে ভেজা কোনো এক বিকেলের কথা। হয়তো তুমি একদিন খাবার টেবিলে আমার খালি চেয়ারটাতে চোখ পড়তেই দেখবে আমি বসে আছি। হয়তো আবারও ভীষণ ভয় পেয়ে যাবে, কিন্তু আবার তাকিয়ে দেখবে আমি নেই। সেদিন খাবার টেবিল থেকে না খেয়ে উঠে চলে যাবে তুমি। একদিন হঠাৎ করে গভীর মাঝরাতে তোমার ঘুম ভেঙে যাবে, তুমি পাশ ফিরে তাকিয়ে দেখবে সেই তোমার পাশে আমি। হয়তো তখনই তুমি চিৎকার করে দিয়ে উঠবে, আমার ভয়, আবার চোখ বন্ধ করে ফেলবে। রাতভর তোমার কানের কাছে ফিসফিসিয়ে কথা বলবো, ভালোবাসি ভালোবাসি। তুমি আচমকা কেঁদে ফেলবে খুব। আমি মরে গিয়ে আরও বেশি করে থেকে যাব তোমার অস্তিত্বে। আমি মরে গিয়েও ভালোবাসার দাবি ছাড়ব না। কাব্য,
বিশ্বাস করো, আমি যেদিন থাকবো না, আরে সেদিন আরও বেশি করে থাকবো। পৃথিবীতে আমি মরার পরেও ভালোবাসার দাবি নিয়ে বারবার ফিরে আসবো তোমার কাছে। ভালো না বেসে তুমি যাবে কোথায়? হঠাৎ মনের অজান্তেই চোখের কোণে পানি জমা হয়ে গেল, কিন্তু বুঝতে পারিনি জীবনটা কেন এমন হলো। এই প্রশ্নের জবাব আমাকে কে দেবে? ভালোবেসে সুখী হওয়ার স্বপ্ন সবাই দেখে, এটা তাদের অপরাধ? পৃথিবীতে খুব সহজেই ভুল করে কাউকে ভালোবেসে ফেলা যায়, তবে ভুল করে কখনো কাউকে ভুলে যাওয়া যায় না। এটাই চিরসত্য যে মানুষের ধর্ম হলো অপাত্র ভালোবাসা দান করা। যাদের ভালোবাসা পাওয়ার জন্য কোনো যোগ্যতা নেই, তাদেরকেই আমরা ভালোবাসি। নিধির বাড়িতে যখন পৌঁছালাম তখন বিকেল 5:30 বাজে। ফ্রেশ হয়ে নিধির সাথে ওর নিজ রুমের মধ্যে গিয়ে দুজনেই পাশাপাশি বসে আছি। নিধির কাছে বিস্তারিত সব কিছু বললাম, আর আমার সব কিছু শুনে চমকে গেল নিধি। আসলেই মানুষের জীবনে যদি কাউকে বিশ্বাস করা যায় একবার, তবে তাকে অবিশ্বাসও করা যায় না। জীবন বড় অদ্ভুত, তাই না পরি? জানি না আমি, তবে মাঝে মধ্যে আকাশের মুক্ত পাখি হয়ে উঠতে খুব ইচ্ছে করে। আমাদের বন্ধুদের মধ্যে তোর ভালোবাসা ছিল খুব রোম্যান্টিক স্টোরি, আর তোদের ভালোবাসা পূর্ণতা পেল, কিন্তু হঠাৎ কি হয়ে গেল? নিধি, একটা কথা শোন, পৃথিবীর শ্রেষ্ঠ পাগলামি হলো কাউকে ভালোবাসা। এর কারণ ভালোবাসার আগে আমরা জানি ভালোবাসায় প্রচুর পরিমাণ কষ্ট আছে, তারপরেও আমরা সেই ভালোবাসার পিছেই ছুটি আর জেনে শুনে কষ্টকে আপন করে নিই, আর সেটাই হলো সবচেয়ে বড় পাগলামি। তুই কাব্য ভাইকে অনেক ভালোবাসতি, তাই না পরি? আচ্ছা, এখন কাব্য ভাইকে রেখে কেন এলি তুই? নাকি ভুলে যাবি? হ্যাঁ, তবে কিছু কিছু মানুষের মনের ভেতরে এমন করে জায়গা করে নেয় যে মানুষগুলো একবার হারিয়ে গেলে তার শূন্যতা তৈরি হবেই, আর সেই শূন্যতা অন্য কোনো মানুষ দিয়ে কখনো পূরণ করা যাবে না। তোর মা বাবা কি বলে? তাদের সামনে গিয়ে কি আর ভালোবাসার কথা বলতে পারবি? তারারা আছে, বিষণ্ণ রাত আছে, হঠাৎ কালো হওয়া আকাশ আছে, স্বপ্নহীন আমিও আছি, অদৃশ্য সেও আরও কাছে এসে আছে আমার। হাত বাড়ালেই দূরে চলে যায়। অদৃশ্য তোমাকে কি ছোঁয়া যায়? ভালোবাসার অনুভূতি এতটা বেদনার কেন রে পরি? তোর মনে আছে আমার সেই সোহেলের কথা? হ্যাঁ, মনে আছে। কিভাবে হারিয়ে গেছে, তাই না? হুম। কেন এমন হলো পরি? জীবনটা হলো রেল লাইনের উপর দুজন হাত ধরে হাঁটার মতো। একজন হাত ছেড়ে দিলে অন্যজনের ভারসাম্য বজায় রাখা কঠিন হয়ে পড়বে, আর যদি তুমি হাত ছেড়ে দাও তাহলে কি হবে? তাহলে আপনিই পরাজিত। আর যদি অন্যজন হাত ছেড়ে দেয় তাহলে তার বিশ্বাস পরাজিত। কি জানি আমি, তবে ভালোবাসার জন্য এখনো মাঝে মাঝে আমারও চোখের পানি ঝরে। আমারও জীবনে নতুন করে কাউকে ভালোবাসার ইচ্ছেটাই আর নেই। যেই অনুভূতিটা তার প্রতি ছিল সেটা চাইলেও কি অন্য কারোর প্রতি আসবে? এর কারণ মায়াবী তার ভালোবাসা। তোর সন্তান নিয়ে নিষ্ঠুর পৃথিবীতে একা একা চলতে কষ্ট হবে, তবে আমি তোর পাশে সব সময়ই ছায়া হয়ে রব, পোশাকের মতো। মানুষের জীবন বড়ই অদ্ভুত, কখন যে কি হয়ে যায় বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে যায়। তখন প্রশ্ন থাকে একটাই, কি হলো, কেন হলো, হেউ কি হবার ছিল? কিন্তু প্রশ্নগুলো বাস্তবটাকে ঠেকাতে পারে না। শত কঠিন হলেও মেনে নিতে হয় সেই কঠিন বাস্তবকে। আমি কি কাব্য ভাইয়ের সাথে কথা বলে জিজ্ঞেস করে জানবো যদি কোনো উত্তর আসে? দরকার নেই। কেন পড়ি? একটা সম্পর্ক ভালোবাসা নামক কোনো শব্দের উপর ভিত্তি করে টিকে থাকে না। সম্পর্ক টিকে থাকে দুটো মানুষের পরস্পরের প্রতি বিশ্বাস, সম্মান, ভালো লাগা মন্দ লাগা তার উপর গুরুত্ব দেওয়া।
এবং দুজনের এই সম্পর্কের প্রতি যত্নবান হওয়ার উপর। যে সম্পর্ক এই ব্যাপারগুলো নেই, সেই সম্পর্কে থাকা ভালোবাসা নামক শব্দেরও কোনো মূল্য নেই। তবু একটা সারা জীবনের সিদ্ধান্ত, তাই যদি সম্পর্কটা জোড়া লাগানো যায়। আমি সেটা চাই না নিধি। পরি, তবুও দেখ নিধি, জীবনের মানে আসল কখন বোঝা যায়? কোনো কিছু পাওয়ার মাধ্যমে, নাকি কোনো কিছু ত্যাগের মাধ্যমে? আমি মনে করি জীবনের মানেটা তখনই বোঝা যায় যখন কিনা আপন মানুষ জীবন থেকে চলে যায়। সেটা ঠিক কথা। তবে যখন হারানো প্রিয় মানুষের কথা মনে পড়ে, তখন কিছু হোক বা না হোক, চোখের কোণে এক ফোঁটা জল এসে পড়বেই তখন। আমার চোখের পানি এখন আর মুছি না। আমি ভাবিনি কখনো যে কাব্য এভাবে মুখ ফিরিয়ে নেবে। হাজার কোনো কিছুই বলার নেই, শুধু একটাই অভিযোগ, আসলেই কি কাব্য সত্যি ভালোবেসেছিল আমাকে? মানুষই তো ভুল করবে, তাই না? তুই যাকে তোর নিজের চেয়েও বেশি ভালোবাসবি, সে তো জীবনের সাথী নয় রে, বরং স্মৃতি হয়ে থাকবে। এটাই বাস্তব। তাই ওগুলো বাদ দিয়ে চিন্তা করে দেখ কি করা যায়। চরম বিষাদের ছাপ স্পষ্ট। জানি আমি। তুই খুব ক্লান্ত। সমস্যা নেই, আমি কি তাকে পাবো না, নাকি সে নিজেই আমার হবে না? সে হয়তো আমার চেয়ে ভালো কাউকে পাবে, কিন্তু কেউ কি তাকে আমার মতো করে বেশি ভালোবাসবে? না রে, মানুষ যার ভালোবাসা অবহেলা করে, ঠিক তার ভালোবাসা সারা জীবন মিস করে। তার দেওয়া ভালোবাসার কারণে আমার এই জীবন থমকে দাঁড়িয়েছে। এমন তো কথা ছিল না, তবে কেন সে আমার সাথে এমন করলো? জানি সে আমার কথার জবাব দিতে পারবে না, তবুও বলবো ভালো থাকুক। তাকে কখনো খুঁজো না যে পৃথিবীতে সবচাইতে সুন্দর, বরং তুমি তাকেই খোঁজো যার জন্য তোমার পৃথিবীটা অনেক সুন্দর। সময় ফুরিয়ে গেছে নিধি। আচ্ছা পরি, তোর কি মনে হয় কাব্য ভাই কি তোকে মিস করবে? হ্যাঁ। কিভাবে? আলমারিতে পুরাতন কাপড় গোছাতে গিয়ে সে আমার পুরনো শাড়ির ভাঁজে ভাঁজে আমায় দেখে চমকে উঠবে। আমার শাড়ির পারফিউমের ঘ্রাণে সে থমকে থাকবে, মিশে থাকবে তার চুলের শ্যাম্পুতে। তার চশমার লেন্সে লুকিয়ে থাকবো আমি। কাব্য আচমকা চশমার ভেতরে আমায় দেখে ফেলবে, বড় অদ্ভুত শীতলতা আহরণ করবে তার। সত্যি সত্যি এমন হবে? হয়তো সে একদিন ভেজা চুলে আয়নার সামনে দাঁড়াবে, খালি আয়নার চোখ পড়তেই আমার দেওয়া কালো টিপের কথা মনে পড়ে যাবে তার। নষ্ট আঠা উঠে যাওয়া টিপটা দেখে অবাক হবে। তারপর লাল নীল চুড়ির কথা মনে পড়ে যাবে তার। তুই বিশ্রাম কর, আমি বাজারে যাব। আচ্ছা ঠিক আছে। পৃথিবীর সবচেয়ে নির্লজ্জ বস্তু হলো কষ্ট। তুমি যতই তাকে দূরে রাখো না কেন, সে বারবার তোমার কাছে ফিরে আসবে। সুখের কথা আর কি বলবো, সে তো বড়ই স্বার্থপর। আমার জীবনের সব থেকে বড় সত্য হচ্ছে কাব্য আমাকে ছেড়ে অন্যের হয়ে গেছে, আমাকে ভুলে গেছে, কখনো মনে করে না আমায়। আর আমার সবচেয়ে বড় মিথ্যেটুকু হলো আমি তাকে ভুলে গেছি, ভুলে গিয়ে সুখে আছি। নিধি বাজারে চলে গেছে, আর আমি মোবাইল হাতে নিয়ে প্রথমে মায়ের কাছে কল দিলাম। আমি ঠিকমতো পৌঁছে গেছি সেটা জানিয়ে তাড়াতাড়ি ফোনটা রেখে দিলাম। ফেরি পার হয়ে নিধির কাছে আসতে যে সময়টুকু লেগেছে, তার মধ্যে কাব্য 132 বার কল দিয়েছে। তারপর আমি সাথীর কাছে কল দিলাম। ওর সাথে কথা বলে বুঝতে পারলাম যে আমার উপর তার কোনো রাগ নেই। তার মা বাবাদের মতো সেও চায় আমি তাদের সাথে গ্রামের বাড়িতে গিয়ে থাকি, কিন্তু আমি তাতে রাজি হইনি। কারণ আমি আর 10 জন মেয়ের মতো দীপান্বিতা না, আমি হচ্ছি আলাদা। আর আমার একটা কাব্য ছিল, সে ছিল আরও আলাদা। নিজের ইচ্ছেতে কাব্যের নাম্বারটা সামনে এনে কল দিতে মন চাইছে, কোনো সংকোচ হচ্ছে না।
আমি তার সাথে কথা বলতে চাইছি মন থেকে, কিন্তু একটা অস্বস্তি প্রকাশ পাচ্ছে নিজের অনুভূতিতে, যার সাথে কোনো তুলনাই হয় না। ফোন করার সাথে সাথে কেটে দিয়ে কল ব্যাক করলো কাব্য। বাহ, এখনো আগের মতোই আছে। হ্যালো পরি। আমার নাম নাজমা শামীমা আক্তার মীরা, ওরফে দীপান্বিতা। কই তুমি? কেন? সারাদিন তোমাকে খুঁজে পাচ্ছি না, সত্যি সত্যি আমি পাগল হয়ে যাচ্ছি। কেন? এটা তো কথা ছিল না। আমি জানি আমার ভুল হয়েছে, কিন্তু আমার এই ভুলের কারণটা জানলে তুমি আমাকে ক্ষমা করবে, সেটা আমি জানি। হয়তো ভুল জানো। কেন? পৃথিবীতে কিছু মানুষ আছে যারা শত চেষ্টা করেও কারো আপন হতে পারে না। এদের হয়তো অনেক বন্ধুবান্ধব থাকে, কিন্তু হিসাব মেলাতে গেলে দেখা যায় এরা বহিরাগত। এরা একাই চলে, একাই ঘুরে বেড়ায়। বেশি ভিড় এদের কখনোই ভালো লাগে না। কাউকে আপন লাগলে তাদের সাথে সে বাচ্চাদের মতো হয়ে যায়। এদের কেউই আপন ভাবে না, ভাবে যন্ত্রণা। এইভাবে কষ্ট পেয়ে পেয়ে এই ধরনের মানুষগুলো নীরবে সরে যায়, হারিয়ে যায়, কিন্তু কেউই তাদের খোঁজ রাখে না কোনোদিনই। আমি সারা জীবন ধরে তোমাকে আগলে রাখতে চাই দীপান্বিতা। আমি মানছি আমার অনেক বড় একটা ভুল হয়ে গেছে, কিন্তু এত এত ভালোবাসার মধ্যে এই সামান্য ভুলটুকু ক্ষমা করে দিও প্লিজ। আমার গর্ভে বাচ্চা আসার পরে তুমি আমাকে কতটা যন্ত্রণা দিয়েছো মনে আছে কাব্য? তুমি কোথায় এখন? কেন? আমি নিতে আসবো তোমাকে। হাসছো কেন? ফিরে যাবার জন্য তো ঘর হতে বের হয়নি কাব্য। দীপান্বিতা প্লিজ। হবে না কাব্য। কেন? আমি চাইনি তুমি কখনো কষ্ট পাও। আমি চেয়েছি তুমি সুখী হও। তাই তো কোনো অভিযোগ করিনি, কারণে অকারণে অবহেলা করেছো বলে। আমি চাই আমার ভালোবাসার মানুষটি যেখানেই থাকুক সুখে থাকুক, কারণ ভালোবাসা মানে তো সুখের নীড়। তাই আমার ভালোবাসা আমাকে যতই কষ্ট দিক, আমি চাই তার বিনিময়ে সে যেন সুখে থাকে। তার সুখই আমার সুখ। দেখো, আমি অন্য মেয়ের সঙ্গে কথা বলে ঠিক আছে, কিন্তু তুমি ছাড়া এক মুহূর্ত কাটানোর কথা কখনো কল্পনা করতে পারি না মীরা। এটা কেমন ভালোবাসা কাব্য? অন্তরের অন্তঃস্থল থেকে। যত্ন করে রেখে দিলাম। আসবে না তুমি? না। পাগল হয়ে যাবো নীলাবতী। তখন না হয় গিয়ে সেবা করব। আফসোস করবে না? হয়তো। তবে প্লিজ ফিরে এসো। তার আর প্রয়োজন নেই কাব্য। একদিন তুমি আমার ভালোবাসাকে বুঝতে পারবে আমি তোমাকে কতটা ভালোবাসি। সেদিন তুমি মনে মনে বলবে ও আসলেই আমাকে অনেক ভালোবাসতো। সেদিন তুমিও আমাকে পেতে চাইবে, আমার কাছে ছুটে আসতে চাইবে, আমাকে ভালোবাসতে চাইবে। কিন্তু তুমি সেদিন আমাকে আর পাবে না, কারণ সেদিন আমি তোমার থেকে অনেক অনেক দূরে চলে যাব। এতটাই দূরে চলে যাব যে আসতে চাইলেও আর ফিরে আসতে পারবো না। সেদিন তুমি আমাকে না পেয়ে ডুকরে ডুকরে কাঁদবে মীরা। যে মানুষটা বেঁচে থাকার পরেও চোখের পানি অঝরে ঝরে, সে মরে গিয়ে আমাকে কিসের ভালোবাসার শিক্ষা দেবে বলো তুমি? আমি শুধু তোমাকেই চাই মীরা। আমি জানতাম তুমি অনুতপ্ত হবে, কিন্তু সেটা তো এত তাড়াতাড়ি আশা করিনি। কথা না পেঁচিয়ে বলো, তুমি এখন কোথায় আছো? যদি না বলি? রাগ করব। করো। এতটা শক্ত হও না দীপান্বিতা। তুমি তো আঘাতে আঘাতে শক্ত করলে কাব্য, এতে আমার কি দোষ বলো? আমি অপেক্ষা করছি তোমার জন্য। যদি তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমার সারা আকাশ ভেঙে ভালোবাসা দেব। আমি তোমায় ভালোবাসবো চোখে চোখ রেখে, ভালোবাসবো তোমার আঙুলের স্পর্শে। সব দুনির বা দূরত্বের কষ্ট আমি উড়িয়ে দেবো বুকে চেপে ধরে। তোমার অস্থিরতা আমি শান্ত করব।
তোমার সব অতৃপ্ততা আমি ভালোবাসার আগুনে পুড়িয়ে দেব। আর কি কি মুখস্থ করে রেখেছো লেখক সাহেব? তোমার অভিমানের জল আমি ঠোঁটে ছুঁয়ে মুছে দেব। তোমাকে ভালোবাসবো আমি সঙ্গীতের মূর্ছনায়। আমি ভালোবাসবো তোমার সুগন্ধি। তোমার প্রতিটি মুহূর্ত কাটবে প্রথম মুহূর্তের পুনরাবিভাগের পোলাকে। আমি বুঝে নেব তোমার সব সূক্ষ্মতা। আমি চিনে নেব তোমার সব চাতুর্য। আমি বাস্তব করব তোমার সব কল্পনা, মেটাবো তোমার সব উত্তেজনা। আচ্ছা, ভালো থেকো। আমার খুব মাথা ব্যথা করছে, আমি এখন শুয়ে আছি, ঘুমাবো। মীরা প্লিজ বলো না কোথায় তুমি? সময় হোক তারপর। সরি দিবানিতা। আবারও সরি দীপান্বিতা? কি করব, তুমি তোমাকে ক্ষমা করো না। আমি রাখলাম কাব্য, আমার সত্যিই খুব ঘুম পাচ্ছে। আচ্ছা, তুমি যেটাই খুশি। আরে এই, এত শক্ত করে কেউ জড়িয়ে ধরে? নিজের বুকে জড়িয়ে ধরা যায়। তাই বলে এত শক্ত করে আমার কষ্ট হয় না বুঝি? আর জানো না, আমার পেটে আমাদের সন্তান আছে। জানি বলেই তো বেশি আদর করি। তাহলে সরি দীপানিতা, এখন আমি কোথায়? আমার কাছে। তুমি এখন কোথায়? তোমার বুকের ওপর। আমাকে ক্ষমা করে দিও। আর কখনো করবে না তো এমন? কোনো দিন না, কারণ তুমি আমি সবাই জানি যে এখন আমি মারা যাচ্ছি। কে বলে তুমি মারা যাবে? দেখছো না তুমি কত সুন্দর করে সুস্থ হয়ে কথা বলছো। তাই? হাসবে না, তুমি অসুস্থ। মাত্রই তো বললে যে আমি সুস্থ। চুপ করো তুমি। আচ্ছা ঠিক আছে। দু চোখে মহাসমুদ্র ঢুকে গেছে বলে মনে হচ্ছে, কারণ পানির স্রোত অঝরে বইছে। পথের মাঝে কিভাবে পথটা ফুরিয়ে গেল সেটা শুধু আমি ছাড়া আর কেউ জানে না। মনটা কেবল বারবার বলছে যে কাব্য আমাকে রেখে অনেক দূরে চলে গেছে। বারবার চিৎকার করে ডাকলেও সে আমার কাছে আসবে না, কখনো আর আদর করে দীপান্বিতা বলে ডাকবে না আমাকে। কাব্যদের বাড়ির উঠানে মসজিদের চারপিয়া খাটে কাব্যের মৃতদেহ রাখা হয়েছে। মৃতদেহের সামনে দাঁড়িয়ে আমি একটুও কান্না করিনি, কিন্তু সমস্ত শরীরের শক্তি দিয়ে ওর বুকের ওপর পড়তে ইচ্ছে করছে। সাথে এসে আমাকে জড়িয়ে ধরে বেহুশ হওয়ার মতো কান্না করছে, কিন্তু আমার চোখে জল নেই কেন? সারাটা পথ কান্না করতে করতে হতে পারে আমার মাথাটাও ঘুরে যাচ্ছে মনে হয়। চারিদিক অন্ধকার বলে মনে হচ্ছে। হে সৃষ্টিকর্তা, আমিও আজ কাব্যের কাছে যেতে চাই। কথাটা মনে করতে করতে আস্তে আস্তে ঢলে পড়ে যাচ্ছি। তারপর প্রচণ্ড ধাক্কা খেয়ে চোখ মেলে তাকিয়ে দেখি আমার সামনে নিধি দাঁড়িয়ে আছে। রুমের মধ্যে সোডিয়ামের বাতি জ্বালিয়ে দেওয়া হয়েছে আঁধার দূর করার জন্য। তার মানে আমি এতক্ষণ স্বপ্ন দেখেছি, কিন্তু এমন ভয়ঙ্কর স্বপ্ন আমার চোখের সামনে ভাসছে কেন বুঝতে পারছি না। কাউকে ভালোবাসি বোঝানোর সব থেকে বড় অনুভূতি হলো কান্না করা, কারণ যার জন্য কান্না আসে না তার প্রতি কখনো ভালোবাসাও থাকে না। জোর করে হাসা যাবে কিন্তু কান্না করা যাবে না। গলাটা শুকিয়ে গেছে মনে হয়। তখন হঠাৎ করে নিধি বলল, কি হয়েছে পরি? স্বপ্ন দেখে জেগে উঠেছি। খুব খারাপ ছিল? হ্যাঁ, প্রচুর। মন খারাপ করিস না, পানি এনে দিচ্ছি, তুই পানি খা। আর চল চা হাতে ছাদে গিয়ে গল্প করব। না, যাব না, তুই এক গ্লাস পানি নিয়ে আয় তো। আচ্ছা ঠিক আছে। পানি খেয়ে চুপচাপ বসে আছি। চোখের সামনে স্বপ্নটা এখনো ভাসছে। কেন এমন স্বপ্ন দেখছি এর উত্তর কিভাবে পাবো? তুই এত চিন্তা করিস কেন? কারণ আছে তাই। আমাকে বল তো, কি দেখেছিস? আমি দেখলাম কাব্য আমার চোখের সামনে মারা যাচ্ছে। তারপর ওর লাশের সামনে দাঁড়িয়ে আমি কান্না করছি।
তুই সারাক্ষণ কাব্য ভাইয়ার কথা চিন্তা করছিস, তাই তো ঘুমের মধ্যে কাব্য ভাইকে দেখছিস। এসব কিছু হবে না, তুই মন খারাপ করিস না। কাব্যকে কল করে একটু কথা বলবো, আর তুই চায়ের ব্যবস্থা কর। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। কষ্টে তো কষ্টই থাকে, কিন্তু সেই কষ্টে অন্য কিছু ছোঁয়া মনে হয় যখন ভালোবাসার মানুষটি কষ্ট দেয়। আমার সকল কষ্টকেই তুচ্ছ মনে হয় যখন সেই কষ্ট দেবার মানুষটি ভালোবেসে জান বলে ডাকে। কান্নার জল সবাই দেখে, কিন্তু হৃদয়ের কষ্ট কেউ দেখে না। পাওয়ার আনন্দ কিছুদিন থাকে, কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবনেও ভোলা যায় না। কারোর সাথে অভিমান করতে হলে তার উপর মিনিমাম একটা অধিকার থাকা লাগে, না হলে সে কখনোই আমার অভিমান ভাঙতে আসবে না। ভুলে গিয়েছিলাম 2 দিনের কথা বলায় কারোর ওপর কোনো অধিকার তৈরি হয় না। যেটা তৈরি হয় সেটা শুধুমাত্র একটা মনুষ্যত্ব ছাড়া আর কিছুই না। তারপর চিন্তাভাবনা না করে কাব্যের নাম্বারে কল দিলাম। বিকেলের মতো সে কল কেটে দিয়ে কল ব্যাক করলো। হ্যালো, কি করছো? এই তো রুমের মধ্যে বসে আছি, এখন বাইরে বের হব। কেন, বাইরে কি করতে? সারাদিনে কিছু খাওয়া হয়নি, তাই হোটেলে যাব কিছু খাওয়ার জন্য। আমি চুপচাপ। তুমি কি করো? বসে আছি। তোমার বান্ধবী নিধির পাশে গেছো, তাই না? কিভাবে জানলে তুমি? তা তো বলা যাবে না। কেন? নিষেধ করা আছে, তবে ভয় পেও না, তোমার অনুমতি ছাড়া আমি ওখানে যাব না। কারণ আমার ভুলের জন্য ক্ষমা না পেলে তোমার সামনে গিয়ে কি লাভ বলো? হোটেলে খেতে পারবে তো? যখন দীপান্বিতা ছিল না, তখন কিন্তু আমি চট্টগ্রাম শহরে মেশে আর হোটেলে 6 বছর খেয়ে খেয়ে বড় হয়েছি। রাস্তাঘাটে সাবধানে চলাচল করবে। কেন? কেন মানে কি, যা বলছি তাই করবে। আচ্ছা ঠিক আছে। আর ওই মেয়ের কাছে গিয়ে ডিনার করে এসো। প্রয়োজন হলে অবশ্যই যাব। হুম, ভালো, যাও। একটা কথা ছিল দীপান্বিতা। বলো। তুমি বলেছিলে না কোনো দিন আমাকে ছেড়ে যাবে না, সারা জীবন আমার পাশে থাকবে। তবে আজ কেন ছেড়ে চলে গেলে? আমাকে একা ফেলে? কি দোষ ছিল আমার? সেটা কি ক্ষমার যোগ্য ছিল না? না কাব্য, আমি রাতের শেষ প্রহরে নিজ স্বপ্নকে হারিয়ে যেতে দেখেছি। তাই বলে ভাবনা যে হারানো স্বপ্নের বিষাক্ততায়, আমি হারিয়ে গেছি আলোয়। যদি কষ্টের বিষাক্ততায় চোখ ভিজে যায় জলে, তবে আমায় ডেকো। তোমার চোখের জল মুছতে হঠাৎ করে ফিরে আসবো। কান্নার জল সবাই দেখে, কিন্তু হৃদয়ের কষ্ট কেউ দেখে না। পাওয়ার আনন্দ কিছুদিন থাকে, কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবনে ভোলা যায় না। তো আমি তো চেয়েছি সারা জীবন ওই বুকের ওপর আলপনা আঁকবো। তুমি ফিরে এসো দীপান্বিতা, আমার এই বুকটা শুধু তোমারই মায়ায় মায়াবী। তাহলে কেন এমন করলে তুমি? তুমি আসো, তারপর সব কিছু খুলে বলবো। সেটা পরে দেখা যাবে। তোমার ইচ্ছে। হুম। একেবারে চলে গেছো, আর ফিরবে না জানি। ফিরে আসারও তেমন কোনো কারণ নেই। আমি যে তোমার অযোগ্য সেটা আমি জানি। তোমার সাথে আমার চাই না, মেলে না। তবুও দীপান্বিতার মায়াবী ভালোবাসার কথা নিয়ে স্মৃতি রোমন্থন করে বেঁচে রবো অনন্ত অন্তিমকাল। নিজের দোষ স্বীকার করে সবসময় সরি বলে পার পাওয়া যায় না কাব্য। আমি আমার জায়গায় একদম স্বচ্ছ পানির মতো পরিষ্কার ছিলাম, আর তুমি বারবার সেটাকে ঘোলা করেছিলে নানা রকম মিথ্যা দিয়ে। আর তোমার মিথ্যেগুলো আমি প্রমাণ করেছি বারবার, এইটা মিথ্যা। আমার ভালোবাসার দিকে তাকিয়ে ফিরে আসবে, এটা আমি বিশ্বাস করি। সেই ভালোবাসা সত্যি সত্যি যদি আমার জন্য থাকে, তবে আমি নিজেই চলে যাব তোমার কাছে। তুমি সারা জীবন আমার। একটা কথা মনে রেখো দীপান্বিতা, আমি তোমার ফিরে আসার অপেক্ষায় নদীর পাড়ে বসে আছি কল্পনার মাঝে, তোমাকে নিয়ে জ্যোৎস্না দেখব বলে।
যেদিন তুমি ফিরে আসবে সেদিন থেকে তোমায় নিয়ে এমন দ্বীপে যাব যেখানে সময় নেই। তোমার আমার মাঝে কোনো দেওয়াল থাকবে না, শুধু ভরা জ্যোৎস্না, আর তুমি আমি ভালোবাসা দিয়ে ভরপুর। আর আমাদের সন্তান? সে না হয় তার দাদা দাদের কাছে থাকবে। ইস, কখনো না। এইসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে নিজের ভালো থাকার চিন্তা করো। ভালো থাকাগুলো কষ্টের ডানায় ভর করে হারিয়ে যাচ্ছে ঝড়ের বেগেতে। শূন্যতা, নির্মমতা গ্রাস করে নিচ্ছে আমায়, কেড়ে নিচ্ছে তোমার থেকে, ছিন্ন করে দিয়ে দূর আকাশে। ঘর পুড়লে ছাই থাকে, কপাল পুড়লে নাকি ছাইটাও থাকে না। আমার ভালোবাসার দুর্বলতা আজ আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে। তুমি আমার হতে চাওনি, তোমাকে আমি পাইনি, আর এটা আমার ব্যর্থতা। অন্তত ঘৃণা করো না আমাকে। আর একটাবার বিশ্বাস করে দেখো, তোমার একাকিত্বের নিষ্ঠুর সময় আর কষ্টের দিনগুলোতে আমি বেঁচে থাকার স্বপ্ন দেখব তোমায়। বোঝাবো জীবন এত তাড়াতাড়ি নিঃশেষ হয়ে যায় না। এ আমার বাস্তব প্রতিজ্ঞা, আবেগের মিথ্যা আশ্বাস নয়। তোমার প্রতিটি সুখের মুহূর্তগুলো কাছে পাওয়ার জন্য আমি তোমার সাথে যাইনি। সারা জীবন ধরে সুখ দুঃখ ভাগাভাগি করে মুক্ত হাসির মাঝে বেঁচে রব, তাই ভালোবেসেছি। কিন্তু তুমি আমাকে নিয়ে তো সুখী হতে পারোনি, তাই বলে অন্যের মাঝে সুখ খুঁজতে চলে গেলে। দোয়া রইল, সুখী হও কাব্য। কি করে ভালো থাকবো বলো, যেখানে নেই তুমি, নেই তোমার আগমন বিচরণ। চোখের আড়াল নাকি মনকে আড়াল করে, ভাবতে চলে চোখ ভরে ওঠে, কেঁদে ওঠে মন, খোঁজে আমার ভালোবাসার দীপান্বিতাকে। তুমি জানো তোমার জন্য আমি শেষ 2 মাস কত কান্না করেছি? কিভাবে জানবে? তুমি তো বড়ই স্বার্থপর একটা মানুষ কাব্য। তোমার কাছে আমার মতো দীপান্বিতার ভালোবাসা তুচ্ছ। বিশ্বাস করো, শুধু শূন্য থেকে পূরণ করতে আমি আমার হৃদয়ে তোমাকে আমন্ত্রণ করিনি। এত দৃষ্টতা আমার নেই। তোমার আগমন আমার হৃদয়ের চৈত্রের দাবদাহে আর্দ্রতা হারানো মরুভূমিতে নয়, বরং সুপ্ত যেথায় এখানে বসন্ত। কণ্ঠ থামিয়ে দেয়নি কোকিল। দক্ষিণের বাতাস আজও খেলা করে আঙিনায়। তোমার আমন্ত্রণ সেথায়, ফিরে এসো দীপান্বিতা। ভালোবাসার যন্ত্রণা কত নিষ্ঠুরভাবে হত্যা করে দেয় একটা মানুষের জীবন, সেটা তুমি যেভাবে উপলব্ধি করতে পারো, এমনি করে আমিও আমার কোমল হৃদয়ের স্পন্দনে অনুভব করেছি। জীবনে অনেক কিছু চাওয়ার থাকে, অনেক কিছু পাওয়ার থাকে, কিন্তু সব কিছু পাওয়া যায় না। আর যা কিছু পাওয়া যায় তার মাঝেই না পাওয়ার কষ্টটাকে আড়াল করে নিতে হয়। এই বাস্তবতাকে মেনে নিয়ে আজও বেঁচে আছি হাজারো কষ্টের ভিড়ে, আড়ালে নিভৃতেই। সময় আমাকে ডেকে বলেছে সুদূরে পাড়ি জমা। যেখানে ছিলাম এটাকে কাছে থাকা বলে না। তবু আজ যখন আরও দূরে যাওয়ার ডাক এলো, মনে হলো এইটুকুও আর হলো না। হিসাবের খাতাটা খুলে দেখলাম, ভালোবাসা প্রেম দিয়ে যে বিশালতা করে দিয়েছ আমার সেই হৃদয় ভাণ্ডারে, এক জীবন শেষ হয়ে গেলেও হবে না এর শূন্যতা। সে বাঁধনে ভালোবাসা থাকবে সদ্যজাত মুখাবের মতো পবিত্র আর নির্মম। প্রশ্ন করেছি নিজেকে, কেন ভালোবাসি তোমায়? দুর্বোধ্য হৃদয়ের যে স্থান জন্মাব্দি বিচ্ছিন্ন আরামহীন জনপদ ছিল, সেখানটায় কি অনায়াসেই ঢুকে পড়লে তুমি। বিন্দুমাত্র টের পাইনি। বিশ্বাস করো, হবাক বিস্ময় দেখেছি। অনেক ভালোত্বকে লালন করেছো তুমি। সত্যি সত্যি আমার জীবনটা তোমার ভালোবাসার জন্য অপেক্ষমান। তাই বারবার বলি, প্লিজ ফিরে এসো আমার হৃদয়ের ঘরে, প্লিজ দীপান্বিতা। কাব্য জানো, জীবনে কত মুখী না দেখেছি এ পোড়া দু চোখে, অথচ তোমাকে দেখলাম সবার চেয়ে আলাদা করে। হয়তো এখন দুজন পরস্পরের অজানা, তবুও আমি আশা রাখি একদিন হয়তো বা প্রেমের ডোরে বাঁধবো আমরা একটি অভিন্ন স্বপ্নকে। তুমি ভালো থেকো, আর জেনে রেখো আমি তোমার ছিলাম, তোমারই আছি, আর তোমারই থাকবো। তুমি ভালো থেকো প্রিয় দীপান্বিতা। কষ্টগুলো মনে রেখে নিজে কষ্ট দিও না। যদি পারো আমাকে ক্ষমা করে দিও। ভুলগুলোর ক্ষমা চাইবো না, কারণ তোমার শাস্তি পেতে আমার খারাপ লাগে না। ভালোবাসি বড্ড বেশি, ভীষণ বেশি। বিদায় নেও না তাই। শেষ মুহূর্তে আবারও বলছি, সরি দীপান্বিতা। একটা কথা বলবো?
বলো। অতি সাধারণ ক্ষুদ্র কষ্ট নিয়ে আমি তোমার জীবন থেকে আসিনি কাব্য। বিশাল পাহাড় সমান যন্ত্রণা নিয়ে তোমার জীবন থেকে হারিয়ে গেছি। তাই বলে চলে যাবে তুমি? বিশ্বাস করো, আমাকে মেরে ফেললেও আমি তোমার পায়ের কাছে দাসী হয়ে থাকতাম, কিন্তু আমার সন্তানের কথা চিন্তা করে আমি আসতে বাধ্য হয়েছি। তাহলে এখন ফিরে এসো। এসেই যখন পড়েছি তখন এত সহজে আর তোমার কাছে ফিরে যাচ্ছি না। ভালোবাসার নিদারুণ নির্মমতা দিয়ে ঘেরা কষ্টগুলো যখন বুঝতে পারবে তখন তোমার কাছে ফিরে যাব। দেখো, কাজটা আমি ইচ্ছে করে করিনি। আমি তো একজনকে দেওয়া কথা রাখতে গিয়ে ওভাবে জড়িয়ে গিয়েছিলাম, কিন্তু পরে বুঝতে পেরেছি যে তোমাকে আমি ঠকিয়েছি। তাই আমি চাচ্ছিলাম তার কাছ থেকে মুক্তি পেয়ে তোমাকে নিয়ে বাঁচতে। তুমি আমাকে সবকিছু খুলে বলতে পারতে কাব্য। ভয়ে ছিলাম যদি তুমি অন্য কিছু মনে করো তাই। আর তাছাড়া স্বামীর ভাগ কোনো নারী অন্য নারীকে দিতে পারে না দীপান্বিতা। ঠিক আছে, বাদ দাও। আসল ঘটনা শুনবে না? না, কেন? ইচ্ছা নেই। রাখলাম কাব্য, ভালো থেকো। দীর্ঘ 5 মাস পর কাব্যের কাছ থেকে যখন চলে এসেছিলাম তখন আমার পেটের সন্তানের বয়স ছিল 4 মাস। এখানে আসার পর আরও 5 মাস পেরিয়ে গেছে, কিন্তু আমি এখনো কাব্যের কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারিনি। এই 5 মাসে কাব্য তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে আমাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তবুও আমি আমার সিদ্ধান্তে অনড়। তবে মাঝে মাঝে আমার শ্বশুর শাশুড়িও আমাকে ফিরিয়ে নিয়ে গিয়ে তাদের বাড়িতে রাখতে চায়, কিন্তু আমি যাইনি। আমার শুধু একটাই কথা, কাব্য যতদিন না ঠিক হবে ততদিন আমি যাব না। আমি চলে আসার মাসখানেক পরে কাব্য চাকরি ছেড়ে দিয়ে সব কিছু নিয়ে চট্টগ্রাম তার গ্রামের বাড়িতে চলে গেছে এবং এখন সে বাড়িতেই আছে। স্থানীয় বাজারে বড় এক দোকান দিয়ে বসেছে ব্যবসা করার জন্য। মনে হয় বাছাধন এবার জব্দ হয়েছে, কিন্তু এই কিছুদিন ধরে আমার শরীরটা বেশি ভালো লাগে না, কারণ প্রথম সন্তান পেটে। প্রথম সন্তান হওয়ার সময় প্রতিটি মা বোনেরই অনেক কষ্ট হয়, তাই তো সব সময় বড় সন্তানের প্রতি আলাদা একটা বিশেষ অনুভব হয়তো থেকেই যায় মায়ের। আজ বুঝতে পারছি আমার মা আমাকে জন্ম দিতে গিয়ে কতটা কষ্ট সহ্য করেছে। আমি মাঝে মাঝে মা বলে চিৎকার করে উঠি, পেটের যন্ত্রণা সহ্য করতে পারি না বলে। নিধির মা মানে আন্টি সব সময় আমাকে তার মেয়ের মতো করে আগলে রেখেছেন, না হলে হয়তো শারীরিক ও মানসিক কষ্টের চাপে ক্লান্ত হয়ে কত অসহায় হয়ে যেতাম এতদিনে। আমি চাকরি করতে চেয়েছিলাম, কিন্তু নিধি কখনো সেটা মেনে নেয়নি, তাই আর চাকরি করাও হলো না। তবে আমার যত্নের কোনো ত্রুটি রইল না। মাঝে মাঝে নিধির মোবাইলে কাব্যের নাম্বারটা ডায়ালে দেখতে পাই। নিধিকে জিজ্ঞেস করলে সে বলে এমনিতেই নাকি ফোন করেছিল, কিন্তু আমার কেমন যেন সন্দেহ হয় কাব্য আমার খরচের জন্য টাকা পাঠায় নিধির কাছে। কারণ কাব্য মাঝে মধ্যে ফোন করে জিজ্ঞেস করে আমার সব কিছু ঠিকঠাক চলছে কিনা। আমি নিধিকে এ বিষয়ে কিচ্ছু জিজ্ঞেস করিনি, কারণ হচ্ছে দুটো। এক, কাব্য যদি টাকা না দিয়ে থাকে তবে আমি জিজ্ঞেস করলে নিধি কষ্ট পাবে। আর দুই, কাব্যর টাকা নিতে আমার কোনো আপত্তি নেই, কারণ সে আমার স্বামী। হয়তো তার অপরাধের জন্য তার থেকে দূরে সরে আছি, কিন্তু তাই বলে তার টাকা গ্রহণ করাতে তেমন কোনো সমস্যা আছে বলে মনে হয় না। তবে মাঝে মাঝে যখন একা একা বসে থাকি তখন কেবল বারবার মনে হয় কাব্যকে যদি এক নজর দেখতে পারতাম। আমি যদি সন্তান জন্ম দিতে গিয়ে মারা যাই তবে আমার সাথে কাব্যের কি আর দেখা হবে না? হয়তো আমার লাশের সামনে সে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকবে। আমার আত্মা চারপাশে ঘুরবে আর চিৎকার করে অনেক কিছু বলতে চাইবে, কিন্তু সে শুনতে পাবে না। মাঝে মধ্যে হঠাৎ করেই ভাবি চলে যাব কাব্যের কাছে, কিন্তু সে এখনও তার কাছে যেতে বলে ঠিকই, কিন্তু কখনো তো আসলো না আমাকে নেবার জন্য নিধির বাসায়। সে যদি আমাকে নেবার জন্য আসতো আর আমার কাছে বলতো দীপান্বিতা আমি তোমাকে ভালোবাসি, তোমাকে চাই আমার জীবনের প্রতিটি নিঃশ্বাসে প্রশ্বাসে, এই কথা যদি বলতো, তবে এতদিন পরে আমি কি তার চোখের সামনে তাকিয়ে নিষেধ করতে পারতাম?
হয়তো আমার জন্য সে এতটা টান অনুভব করে না, তাই আসার প্রয়োজন মনে করেনি। আমিও তাই আর মুখ ফুটে কিছু বলিনি। তবে শাশুড়ি মা যখন বলে তখনও মাঝে মাঝে যেতে ইচ্ছে করে। তবু এমন করে কাটছে দিনগুলো, আমার যাওয়া আর হয়ে উঠল না। 3-4 দিন পরে একদিন আসরে কিছুক্ষণ পূর্বে বাসায় একজন 60 বছর বয়সের ভদ্রলোক এলো। আশ্চর্যের ব্যাপার হচ্ছে তিনি আমার কাছে এসেছে, কিন্তু আমি তাকে চিনি না। নিধি তখন বাসায় ছিল, তাই ড্রয়িং রুমে বসে নিধি কথাবার্তা চালাচ্ছে। আমি যেহেতু অসুস্থ, তাই আমি প্রথমে ডাকার পরেও গেলাম না, কিন্তু পরে নিধি এসে আমাকে নিয়ে গেল, কারণ ভদ্রলোক আমার সঙ্গেই জরুরি কথা বলতে চায়। পরে তাই বাধ্য হয়ে নিধির সাথে ড্রয়িং রুমে যেতে বাধ্য হলাম। তাকে সালাম দিলাম এবং সামান্য দূরত্ব নিয়ে বসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো মা? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি? আমিও ভালো আছি। আমাকে চিনতে পারছো না, তাই তো? জি আমি চৌধুরী মোশতাক আহমেদ। তোমার স্বামী কাব্য যে কোম্পানিতে চাকরি করতো, আমি সেই কোম্পানির এমডি, মানে মালিক। ও আচ্ছা, কিন্তু আমার কাছে কেন? আমি যতদূর জানি কাব্য তো মনে হয় চাকরি ছেড়ে দিয়েছে। হ্যাঁ, তুমি আসার মাসখানেক পরে কাব্য চাকরি ছেড়ে দিয়েছে, কিন্তু আমি তোমার কাছে এসেছি অন্য একটা কারণে। জি বলেন, কি কারণ? তোমার স্বামী কাব্যকে আমাকে দিতে হবে মা। মানে? মানে আমি কাব্যকে চাই। কেন? আমি আমার মেয়েকে কথা দিয়েছি, তাই সেই কথা আমাকে রাখতে হবে। তা আমি কি করতে পারি? তুমি কাব্যকে একবার বললেই কাব্য আমাদের কাছে যাবে, কিন্তু তুমি না বললে সেটা সম্ভব না। আমি কেন বলতে যাব? প্লিজ মা, আমি তোমার বাবার মতো। আমার মেয়ের একটু শান্তির জন্য এটুকু অন্তত করো, কারণ আমি আমার মেয়েকে কথা দিয়েছি। কিন্তু আমি কি করব সেটা তো বলেন। কাব্যকে নিয়ে তুমি আবার ঢাকায় ফিরে চলো, আমি সব ব্যবস্থা করে দেব। আপনার আর আপনার মেয়ের তো কাব্যকেই দরকার, তাহলে আমি কেন যাব? কাব্যকে আমার দরকার শুধু অফিসের কাজের জন্য, আর তোমাকে নিয়ে যাব আমার মেয়েকে কথা দিয়েছি সেজন্য। মানে বুঝতে পারছি না। দেখো মা, আজকে তোমাদের দুজনের আলাদা হবার জন্য আমিই দায়ী। আমি যদি আমার মেয়ের সামান্য ক্ষণিকের সুখের জন্য কাব্যকে অনুরোধ না করতাম, তাহলে আজকে এটা হতো না। ক্ষণিকের সুখের জন্য মানে কি? আপনার মেয়ে এখন কোথায়, আর নাম কি তার? আমার মেয়ের নাম ছিল মায়া, ও 2 মাস আগে মারা গেছে। আমি তখন অতি বিস্ময়ের সাথে বললাম, বলেন কি, কি হয়েছিল আপনার মেয়ের? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে সব কিছু খুলে বলতেছি। আমার জন্য 1 কাপ চায়ের ব্যবস্থা করতে পারবে? হ্যাঁ, অবশ্যই। ধন্যবাদ। আচ্ছা তাহলে বলছি শোনো। কাব্য আমার কোম্পানিতে চাকরি নেবার মাস 3 আগের কথা। মায়া আর তোর বন্ধুরা মিলে কক্সবাজার বেড়াতে যাবার জন্য সব কিছু ঠিক করলো। 2টো গাড়িতে করে ওরা মোট 13 জন একসাথে রওনা হয়ে গেল। তারপর কক্সবাজার থেকে 4 দিন ঘোরাঘুরি করে ফেরার পথে মা যেই প্রাইভেট কারের মধ্যে ছিল, সেটা কুমিল্লা পার হয়ে গোমতী ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। মায়াসহ ওই গাড়িতে আরও 5 জন ছিল এবং ওদের 6 জনের মধ্যে 4 জনই ঘটনাস্থলে মারা গেল। মায়া ও তার বন্ধু সরফরাজ খুবই গুরুতর আহত হলো এবং তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হলো। সরফরাজের বেশি সমস্যা ছিল তার বাম পায়ে, কিন্তু মৃত্যুর ঝুঁকি ছিল না। আর আমার মেয়ে মায়ের আঘাত ছিল মাথার মধ্যে, আর ওর মৃত্যুর ঝুঁকি ছিল বেশি। তাই অ্যাক্সিডেন্টের 2 দিন পরে ওকে ডাক্তারের পরামর্শে সিঙ্গাপুরে নিয়ে গেলাম। সেখানে ওর ভালোই চিকিৎসা হলো, কিন্তু মাথার মধ্যে বিশাল একটা সমস্যা ধরা পড়ল। সমস্যা হচ্ছে বিষাক্ত কিছু একটা ওর মাথার ভিতরে ঢুকে গেছে, আর সেটা মারাত্মকভাবে ব্রেনের মধ্যে ক্যান্সার সৃষ্টি করছে, যার কারণে আমার মেয়ের বেঁচে থাকার সম্ভাবনা হারিয়ে যেতে শুরু করলো। সিঙ্গাপুর থেকে সামান্য সুস্থ হবার পরে আমি মায়াকে আমেরিকার নিউ ইয়র্কে নিয়ে গেলাম। সেখানেও ডাক্তাররা একই সমস্যার কথা বলল। তারপর সেখানে 3 বার ক্রমান্বয়ে অপারেশন করা হলো,
এবং মায়া এমনভাবে সুস্থ হয়ে গেল যে বোঝা যায় না সে বেশি দিন বাঁচবে না। ডাক্তার আমাকে বলে দিলেন এরপর আর মাথার মধ্যে অপারেশন করা সম্ভব না, করলেও মায়ের আর কোনো দিন জ্ঞান ফিরবে না। তাই এভাবে যতদিন বেঁচে থাকে সেটাই ভালো। মা আমার একমাত্র মেয়ে এভাবে নিঃশেষ হয়ে যাবে সেটা কোনোদিন কল্পনা করতে পারিনি। তবে মায়া যাতে আরও বেশ কিছুদিন বেঁচে থাকতে পারে সে বিষয়ে ডাক্তার একটা পরামর্শ দিয়েছেন। সেটা হলো ওর ব্রেনের মধ্যে যেন কোনো রকম বড় ধরনের চাপ না পড়ে। আর সেজন্য আমি মায়াকে আমার কাছাকাছি রাখার জন্য অফিসে রাখলাম। কিন্তু মায়াকে বলা হয়নি যে তার জন্য পৃথিবীর বাতাস ফুরিয়ে গেছে, কারণ তাকে বললে সে মাথার মধ্যে আঘাত পাবে। এ বিষয় নিয়ে সবসময় টেনশনে থাকবে, তাই বলিনি। আর এভাবেই দিন পেরিয়ে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে যেই কাব্য আমাদের অফিসে জয়েন করলো তখন মায়া ওর ইন্টারভিউ নিয়েছিল। আর তারপরে ও বাসায় গিয়ে আমাকে বলেছিল কাব্যকেও পছন্দ করে। পরদিন সকালে অফিসে গিয়ে আমি কাব্যর সাথে ওর পারিবারিক বিষয় নিয়ে কথা বলি। তারপর আমি জানতে পারি যে বাসায় তুমি মানে কাব্যর স্ত্রী আছে। তবু আমি কাব্যকে অনুরোধ করি মায়ের সাথে কিছুদিন ভালোবাসার অভিনয় করার জন্য। কাব্য প্রথমে রাজি হয়নি, কিন্তু একজন নিরুপায় উচ্চপদস্থ পিতার মুখের পানে তাকিয়ে কাব্য হয়তো মর্মাহত হলো। কোটি টাকার সম্পত্তি আমার, কিন্তু সেই সম্পত্তির কোনো অংশীদার নেই। ইট পাথরের মাঝে স্বর্গের মতো জীবনযাপন করতে চাইলেও ওই আল্লাহ তাআলা সেটা চাননি। আর এরপর থেকে কাব্য মায়ের সাথে অভিনয় করতে শুরু করলো। একটা জীবন মৃত মানুষকে ক্ষণিকের সুখের মুহূর্ত উপহার দেবার অভিনয়। কিন্তু দুঃখ হয়তো কাব্যর উপর রাগ করেছিল, তাই আমার মেয়ের জীবনে যেতে না পেরে তোমার জীবনে চলে গেল। আমার মেয়ের সামান্য সুখের জন্য মাঝখান থেকে কাব্য আর তোমার জীবনটা দুঃখে ভরে গেল। তুমি চলে আসার পরে কাব্য মাসখানেক ছিল, কিন্তু মায়া কীভাবে যেন সব কিছু জানতে পেরেছিল, তবে সেটা আমি জানি না। তুমি চলে আসার কিছুদিন আগে কাব্যর ছোটো বোন আর তুমি মনে হয় ওদেরকে বাংলো মোটর রেস্টুরেন্টে দেখেছিলে। কাব্য ওই বিষয়টা নিয়ে অনেকগুলো মিথ্যা বলে পা পেয়ে গিয়েছিল। কিন্তু মায়া সব কিছু জানার পরে যখন কাব্যকে জিজ্ঞেস করে তখন কাব্য কোনো জবাব দিতে পারেনি। তারপর মায়া নিজে কাব্যকে অফিস থেকে বের করে দিল। তারপর কাব্য চলে গেল ওদের গ্রামের বাড়ি চট্টগ্রামে। তারপর মায়া তখন 10 থেকে 12 দিন চুপচাপ একা একা শুয়ে বসে কাটালো। তারপর হঠাৎ করে একদিন ব্রেনের আঘাত পেয়ে অসুস্থ হয়ে গেল। আমি আবার সেই নিউ ইয়র্কের হাসপাতালে নিয়ে গেলাম ওকে। কিন্তু প্রায় 20 দিনের মতো মৃত্যুর সাথে লড়াই করে পরাজিত হয়ে না ফেরার দেশে চলে গেছে আমার মায়া। মৃত্যুর আগে বারবার সে তোমার সাথে দেখা করতে চেয়েছে, কিন্তু বিশ্বাস করো মা, আমি তখন সে আমেরিকার নিউ ইয়র্কের ভিসা যদি জোগাড় করতে পারতাম তবে অবশ্যই তোমাকে নিয়ে যেতাম। তোমার সাথে দেখা হয়নি বলে সে বারবার আমাকে বলে গেছে যেন তোমাদের জীবনটা আমি নিজের হাতে সাজিয়ে দেই। মায়ের মৃত্যুর পরে আমি নিজে অসুস্থ হয়ে গেলাম, তাই এতদিন তোমাদের খবর নেওয়া হয়নি। তারপর আমি কাব্যর কাছে 2-3 দিন আগে তাদের গ্রামের বাড়ি দেখা করলাম এবং ও তোমার ঠিকানা জানতো, তাই ওর কাছ থেকে ঠিকানা নিয়ে তোমার কাছে চলে এলাম। মা, তুমি আমার মেয়ে হয়ে কাব্য আর তুমি সারা জীবন আমার পাশে থাকলে আমি খুব 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 খুশি হব। আশা করি আমি আমার মায়াকে হারিয়ে শামীমা আক্তার মীরাকে পাবো। মায়া মৃত্যুর কিছুদিন আগে তোমার জন্য একটা চিঠি লিখেছিল, আমি সেটা সাথে করে নিয়ে আসছি, কারণ মৃত মানুষের চিঠি তাই তোমার পড়া উচিত মা। হ্যাঁ, আমি সেই চিঠি পড়তে চাই। হ্যাঁ অবশ্যই মা। ধন্যবাদ। তারপর চৌধুরী সাহেব তার কোটের পকেট থেকে চিঠিটা বের করে আমার দিকে এগিয়ে দিলেন এবং চিঠি দিয়ে সাথে সাথে চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ালেন। তিনি তার গাড়ি নিয়ে এসেছেন, তাই তিনি এখনই ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে চাচ্ছেন। যাওয়ার আগে বারবার অনুরোধ করলেন আমি যেন কাব্যকে নিয়ে তার কাছে যাই। আমিও তাকে কথা দিলাম যদি বেঁচে থাকি তবে আমি আর কাব্য তার কাছে অবশ্যই যাব। তিনি আমার কথায় বুক ভর্তি করা প্রশান্তি নিয়ে বের হয়ে গেল, কিন্তু তার সেই হাসির মাঝে মেয়ে হারানোর কষ্টটা স্পষ্ট দেখতে পাচ্ছি। তারপর চিঠিটা বের করে পড়তে শুরু করলাম। সরি দীপান্বিতা, খুব রাগ হচ্ছে আমার উপর, তাই না? আসলে রাগ করাটাই স্বাভাবিক, কারণ আমি তোমার জীবনের সব কিছু কেড়ে নিয়েছি। কিন্তু সৃষ্টিকর্তার বিচার বড়ই করুন, কারণ তিনি সেই অপরাধের শাস্তি দিতে আমার জীবনটাই কেড়ে নিচ্ছেন। আমার জীবনের শেষ কথাগুলো তোমাকে বলে যেতে খুব ইচ্ছে করছে, তাই বলে যাওয়ার আর কোনো মাধ্যম না পেয়ে চিঠির মাধ্যমে পাঠালাম। বিশ্বাস করো দীপান্বিতা, আমি জানতাম না কাব্যর জীবনে একটা পরী লুকিয়ে আছে। জানতাম না কাব্যর বুকে দীপান্বিতা নামের একটা মেয়ের তিল তিল করে গড়ে তোলা ভালোবাসা আছে।
তবে আমি কিন্তু বুঝতে পেরেছিলাম। কিভাবে জানো তুমি? কারণ কাব্যর চোখে আমি কখনো আমার জন্য ভালোবাসা দেখতে পাইনি। যতবার আমি কাব্যর চোখের সামনে দাঁড়িয়ে মুখোমুখি হয়ে ওর মাঝে ভালোবাসা খুঁজেছি, ততবারই আমি মাঝখানে একটা দেয়াল অনুভব করেছি। কিন্তু সেই দেয়ালটা যে দীপান্বিতা নামের একটা মেয়ের স্বপ্ন, সেটা কখনো বুঝতে পারিনি। যদি বুঝতে পারতাম তবে কখনো কাব্যর সাথে জড়িয়ে তোমাদের মাঝে কাল নাগিনী হতাম না। যখন আমি জানতে পেরেছি তখন তুমি আমাদের চেয়ে অনেক দূরে চলে গেলে। তোমার কাছে ক্ষমা চাওয়ার বড্ড ইচ্ছে ছিল আমার, কিন্তু সেই ভাগ্য আমার হলো না। তবে আমি আশা করি এই চিঠি পড়ে তুমি আমাকে ক্ষমা করে দেবে। কিছুদিন ধরে হসপিটালের বেডে শুয়ে শুয়ে বেশ কষ্ট হচ্ছে জানো। দিনের বেলা ডক্টর নার্সের আনাগোনা দেখে পার হয়ে যায়, কিন্তু রাত্রে আর পৃথিবীতে সবচেয়ে বড় নিষ্ঠুরতম কাজ হচ্ছে রাত জাগ্রত হয়ে থাকা। কিন্তু সত্যি বলতে কষ্টের সাথে যাদের বসবাস, রাতটা তাদের জন্য যে কি কষ্টে সেটা শুধু তারাই জানে। সারা দিন কষ্টগুলো বুকের মাঝে চেপে রাখলেও রাতে যেন কোনোভাবেই ঠেকানো যায় না। বুক ফেটে কষ্টগুলো বের না হলেও চোখ ফেটে ঠিক বের হয়ে আসে অশ্রু হয়ে। আর যখন সেই কষ্টের আর্তনাদে পানি মুছে দেবার কেউ থাকে না, তখন তো বুকটা ফেটে পড়ে। মানুষ হয়ে জন্মানোর সবচেয়ে বড় আরেকটা কষ্ট হচ্ছে মাঝে মাঝে তার সব কিছু পেছনে ফেলে চলে যেতে ইচ্ছে করে, কিন্তু সে যেতে পারে না। তবে আমি কিন্তু চলে যাব, কারণ যাওয়ার টিকিট পেয়ে গেছি আমি। হয়তো কিছু কিছু মানুষ সহজে টিকিট পায় না, তাই তাকে অনেক অপেক্ষা করতে হয়। কিসের অপেক্ষা তা সে নিজেও ভালো মতো জানে না, যার কারণে মানুষ আত্মহত্যা করতে চায়, কিন্তু সে মৃত্যুর জন্য আত্মহত্যা করতে চায় না। সে জীবনের কষ্ট হতে বাঁচার জন্য, পৃথিবীর সব কিছু থেকে বাঁচার জন্য আত্মহত্যা করতে চায়। আমাদের কাছে ফেলে আসা দিনগুলোই বেশিরভাগ ক্ষেত্রে বেশি সুন্দর হয়। যেমন ধরুন আপনার স্কুল লাইফ কিংবা বন্ধুদের সাথে কাটানো শ্রেষ্ঠ কিছু কথা ও মুহূর্ত। সত্যি সেই দিনগুলো দারুণ ছিল। মাঝে মাঝে শহরের বারান্দায় দাঁড়িয়ে দেখতাম বৃষ্টি নামে অজস্র, কিন্তু নিভৃতে নিশ্চুপ কান্নার সুরের মতো সে শব্দগুলো কানে বাজে। তুমি কিংবা আমি কান পেতে সেই শব্দ শোনার চেষ্টা করি। হঠাৎ করে এক কোণে অদৃশ্যের বনে বাতাসের তীব্রে শিমুল পাতায় শস্য শব্দ হয়, কিন্তু সব মিলিয়ে হৃদয় হাহাকার করে ওঠে। মনের নীড়ে আদিগন্ত বিস্তৃত শূন্যতায় বিরাজ করে, আর ভাবি কি বিপুল বিষণ্ণতাই না অনুভব করি। মাঝে মাঝে স্বপ্ন দেখছি জানালার ওপাশের অন্ধকার থেকে পরিচিত কেউ আমার সঙ্গীরা আমায় ডাকে। কিন্তু জানো, একদিন যাদের সঙ্গ পেয়ে আজ নিঃসঙ্গতায় ডুবছি, পৃথিবীর কিছু মানুষ জন্ম থেকে অতৃপ্ত। এদেরকে তৃপ্ত করার চেষ্টা করাও বোকামি। ওরা অতৃপ্ত থেকেই তৃপ্ত হয়। আমি সেই কাতারে পড়ে আছি, অবহেলা আর অপ্রকাশিত ভালোবাসা নিয়ে। মাঝে মাঝে মনটা খারাপ হয়ে যায়, কারণ যখন খুব মনে হয় পৃথিবীতে প্রতিনিয়ত চন্দ্র ভেঙে ফোঁটা ফোঁটা হয়ে জ্যোৎস্না আসবে। শ্রাবণ মাসে টিনের চালে বৃষ্টির টুপটাপ ফোঁটা হতে সঙ্গীত বাজবে। বসন্তের ভোরে কোকিলের ডাকে চারদিকে মুখরিত হয়ে যাবে। হেমন্তের গাংচিলের ঝাঁকের দলে কাশফুলের ঝিরিঝিরি বাতাসের কাছে হেরে যাবে। শীতের সকালে সাদা কুয়াশার আড়ালে নিভৃতেই হারিয়ে যাবে বিহঙ্গের ডানা। গভীর রাতে বাজবে শিশিরের টুপটাপ পতনের শব্দ। কিন্তু সেই অলৌকিক সঙ্গীত শোনার জন্য আমি আর থাকবো না। যখন তুমি এই চিঠি পড়বে তখন হয়তো আমি এই পৃথিবীতে থাকবো না, হারিয়ে যাব দূর সেই আকাশের গায়ে হাজার হাজার নক্ষত্রের মেলায়। তুমি ভালো থেকো আর কাব্যকে ভালো রেখো। আমি আবারও বলছি, সরি দীপান্বিতা। ইতি, মায়া। চিঠিটা পড়া শেষ করে চোখের জল মুছে নিলাম। এমন একটা বিষয় আমার দৃষ্টির সীমানার ভেতর থেকে কখনো নাড়া দেয়নি। কাব্যেরই সব দোষ। ও কেন কিছু বললো না আমাকে খুলে? ও যদি বলতো আমার কাছে সব কিছু, আমি কি বাধা দিতাম? মনে হয় দিতাম। তারপর মোবাইল বের করে কাব্যকে কল দিলাম। হ্যালো দীপান্বিতা।
কেমন আছো কাব্য? ভালো আছি, কিন্তু টেনশনে আছি। কোথায় আছো এখন? হাসপাতালে। হসপিটালে কেন? অ্যাম্বুলেন্স নিতে আসছি। অ্যাম্বুলেন্স কিসের জন্য? বউ নিয়ে বাড়িতে যাব। মানে? মানে হচ্ছে আমি কুষ্টিয়া হাসপাতালে আছি। তুমি তাড়াতাড়ি সব কিছু নিয়ে রেডি হয়ে থেকো, আমি অ্যাম্বুলেন্স নিয়ে আসছি। তুমি কখন আসছো? মায়ের বাবার সাথে আসছি আমি। সত্যি সত্যি? হ্যাঁ, তোমাকে নিয়ে যেতে আসছি, যাবে না? আগে তো আসো, তোমার বিচার করে তারপর সিদ্ধান্ত নেব। সরি দীপান্বিতা। উফ, আবারও সরি দীপান্বিতা। তুমি তৈরি হও, আমি আসছি। আমি কাব্যের সাথে কথা শেষ করলাম, আর ঠিক তখনই নিধি বাইরে থেকে এসে বলল, ওই লোকটাকে আমার কেমন যেন সন্দেহ হচ্ছে পরি। কেন কেন? আমি নিজ থেকে আসার সময় দেখলাম তিনি রিক্সা ভাড়া করছেন, আর রিক্সাওয়ালাকে বললেন যে কুষ্টিয়া হাসপাতালের দিকে চলুন এবং সেখান থেকে আমাকে আবার বাস স্টেশনে নামিয়ে দিতে হবে। আচ্ছা তুই বল, যিনি কোটিপতি মানুষ সে রিক্সা করে কেন যাবে? আর বাস স্টেশন তার কি কাজ? নিজের গাড়ি রেখে তিনি কি বাসে করে ঢাকা শহরে যাবেন নাকি? দেখ নিধি, তুই সব সময় সন্দেহ করিস। এসব চিন্তা এখন বাদ দিয়ে আমার ব্যবহৃত কাপড় চোপড়গুলো একটু গুছিয়ে দে ভাই। কেন, আজকেই চলে যাবি? হ্যাঁ, কাব্য অ্যাম্বুলেন্স নিয়ে আসছে। তাকে নিষেধ কর আর আমাদের বাসায় আসতে বলে দে। একদিন থেকে তারপর আগামীকাল না হয় একসাথে চলে যাবি তোরা। আমার শ্বশুর শাশুড়ি সবাই আমার জন্য অপেক্ষা করে আছে। তোকে কথা দিচ্ছি, বাবু জন্ম নেওয়ার পরে কাব্যকে নিয়ে বেড়াতে আসবো। তবুও একটা রাত থেকে যা। আচ্ছা ঠিক আছে, আমি কাব্যকে কল দিয়ে দেখি যদি থাকা যায়। আচ্ছা ঠিক আছে। তারপর কাব্যকে কল দিয়ে আজকে যাওয়ার দরকার নাই এটা বলে দিলাম, এবং কাব্যও সাথে সাথে মেনে নিল, কারণ সে হয়তো এখন আপাতত আমাকে ভয় করে। পেটের মধ্যে বাবুটা নড়াচড়া করছে, মনে হয় তার পিতার আগমন সেও টের পেয়ে গেছে। এরপর কাব্যর বাসায় আসতে আরও ঘন্টাখানেক পার হয়ে গেল। আগের মতো সেই সৌন্দর্য ভর্তি কাব্যকে দেখতে পাচ্ছি না আমি। চেহারা অনেক পরিবর্তন হয়ে গেছে, দেখলে সত্যি সত্যি মায়া লাগে। তাই নিজের জমানো রাগের প্রকাশ না করে মিষ্টি হেসে তাকে মানসিকভাবে ভালো করতে চেষ্টা করছি। তারপর রাতে ডিনার করে যখন দুজনেই পাশাপাশি শুয়ে আছি, তখন মনে হলো আজ আবারও আমাদের নতুন করে বাসর রাত। কথা যেন ফুরাতে চায় না, আর মনের মধ্যে থেকে সব কষ্ট হারিয়ে যাচ্ছে কাব্যের প্রতিটি বাক্যে। বাস্তবতা হচ্ছে, যে মানুষটার সাথে দু পা হাঁটলে আরও 10 পা এগোতে ইচ্ছে করে, সেই মানুষটাই আপন। জীবনে কেউ কখনো বলে আসে না আমি তোমার আপন হয়ে এসেছি। আবার কোনো আপন হতে গেলে যোগ্যতা দিয়ে আপন হতে হয় না, বোঝার চেষ্টা করতে হয়। আপন মানুষ সবাই হতে পারে না। আপন মানুষ হতে হলে মানুষটাকে বোঝার ক্ষমতা থাকতে হয়। সবাই এমন একটা মানুষ আশা করে কেউ একজন তাকে বুঝবে, কেউ একজন খুব অল্প সময় কারো আপন মানুষ হয়ে যায়। আবার কেউ বা বছরের পর বছর থেকেও কারো মনে জায়গা করে নিতে পারে না। সবটাই কপাল। পরদিন সকালে ঘুম থেকে উঠে কাব্য আবার বেরিয়ে গেল। আগে গিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে আসবে। আমি সব কিছু গুছিয়ে কাব্যের আসার জন্য অপেক্ষা করছিলাম। আন্টি আমার পাশে বসে বারবার বিভিন্ন রকম সুন্দর সুন্দর কথা বলছেন। আন্টি এতদিন তার নিজের মেয়ে নিধির মতো আগলে রেখেছে আমাকে। নিধি মন খারাপ করে আমার পাশে বসে আছে। আমি কিছু বলতে গিয়েও বলতে পারছি না। তারপর কাব্য আসলো। নিধি আর আন্টির সাথে ভালোবাসা অবিরাম অন্তহীন জানিয়ে বের হলাম। অনেকদিন পর কাব্য আর আমি পাশাপাশি গাড়িতে বসে আছি। তার কাঁধে মাথা রেখে ঘুমোতে ইচ্ছে করছে, কিন্তু ঘুম পাচ্ছে না, তাই মাথা রেখে চুপচাপ শুয়ে আছি। এমনিতেই পেটের মধ্যে বাবুটা নড়াচড়া করে, তাই বমি বমি ভাব খুব, তাই কোনো কিছু না বলে চুপ করে আছি।
কথা বললে ভেতর থেকে বমি বেরিয়ে আসতে চায়। তারপর আমরা কুমিল্লা পার হয়ে গোমটি ব্রিজের কাছাকাছি যাওয়ার পর আমাদের অ্যাম্বুলেন্সের সামনে একটা ট্রাক দেখা গেল। অ্যাম্বুলেন্স বারবার হর্ন দিচ্ছে, কিন্তু তবুও ট্রাকটা সাইড দিচ্ছে না। তখন আমাদের অ্যাম্বুলেন্স পেছনে পেছনে এগিয়ে যাচ্ছে, কিন্তু হঠাৎ করে ট্রাক সাইড দিল। আর অ্যাম্বুলেন্স সাইড দিয়ে ওভারটেক করতে গিয়ে ট্রাকের পেছনের থেকে বেরিয়ে রং সাইডে চলে গেল। কিন্তু হঠাৎ তখনই অপোজিট থেকে একটা মিনি পিকআপ বের হয়ে গেল, আর মাত্র 3 সেকেন্ডের মধ্যে ভয়ঙ্কর এক দুর্ঘটনা ঘটে গেল। পিক আর আমাদের অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ হবার জন্য আমরা ছিটকে পড়লাম। প্রচণ্ড ধাক্কায় অ্যাম্বুলেন্সের দরজা খুলে গেল, আর আমি অর্ধেক বেরিয়ে গেলাম। আর তখন আমার পেটের ওপর প্রচুর চাপ অনুভব করলাম। মনে হচ্ছে যেন পাথরের একটা পাহাড় পড়েছে। এত বেশি পরিমাণ তীব্র ব্যথা লাগলো, যেটা আমার জীবনের সমস্ত ব্যথার চেয়ে বড়। চোখ মুখ বন্ধ হয়ে যাচ্ছে আমার। চিৎকার করে কান্না করতে গিয়েও কান্না বের করতে পারলাম না। আকাশটা কালো দেখা যাচ্ছে, কিন্তু আমি বুঝতে পারছি না মারা যাচ্ছি নাকি অজ্ঞান হয়ে যাচ্ছি, নিজেই বুঝতে পারলাম না। আর যখন জ্ঞান ফিরল, তখন নিজেকে আমি হসপিটালে আবিষ্কার করলাম। পাশের দেয়ালে যদি একটা ঘড়ি থাকতো, তাহলে সময় দেখে বলতে পারতাম। রুমের মধ্যে 2জন নার্স, মনে হয় একজন ডাক্তার হবে। চোখ মেলে একটু তাকিয়ে আমি আবারও চোখ বন্ধ করলাম, কারণ তাকাতে খুব কষ্ট হচ্ছে আমার। তখন চোখ বন্ধ অবস্থায় শুনতে পাচ্ছি ডাক্তার বলছেন, এই ইঞ্জেকশন 3টে আনিয়ে ফ্রিজে রেখে দেবেন। আমি জুম্মার নামাজ পড়ে তারপর এসে আবার এগুলো দিয়ে যাব। কথাটা শুনে আমি চমকে উঠলাম। জুম্মার নামাজ পড়তে যাবে মানেটা কি? তার মানে আজকে শুক্রবার, কিন্তু আমি আর কাব্য কুষ্টিয়া থেকে রওনা দিয়েছিলাম মঙ্গলবার। তাহলে কি এই 3 দিন আমি অজ্ঞান ছিলাম? পেটের দিকে তাকিয়ে আবারও সবচেয়ে বেশি চমকে উঠলাম, কারণ আমার পেট স্বাভাবিক আছে। কিন্তু আমার তো বাচ্চা হওয়ার সময় এখনো হয়নি, তাহলে আমার বাচ্চা কোথায় গেল? অ্যাম্বুলেন্সে অ্যাক্সিডেন্টের সময় পেটের উপর প্রচুর চাপ পড়েছিল, তাহলে কি বাচ্চা নষ্ট হয়ে গেছে? হায় আল্লাহ, এটা আমি কি ভাবছি? আমার মাথার মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে, নিঃশ্বাস ঘন হয়ে যাচ্ছে, মনে হয় এখনই হার্ট অ্যাটাক হয়ে যাবে। ইচ্ছে করছে এখনই চিৎকার করে কিছু জিজ্ঞেস করব, কিন্তু পারছি না। একটু পরে আবারও সেই পুরুষ ডাক্তারের গলা শোনা যাচ্ছে। তিনি বললেন, এনার হাজব্যান্ডকে বলবেন তাড়াতাড়ি যেন বাচ্চার জন্য রক্ত জোগাড় করে নিয়ে আসে। 2 দিন হয়ে গেছে, এখনও রক্ত জোগাড় করতে পারেনি। এমন হলে তো বাচ্চাকে বাঁচানো কঠিন হবে। স্যার, তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে এবি নেগেটিভ গ্রুপের ব্লাড পাওয়া খুব কষ্ট। তবুও তো চেষ্টা করতেই হবে, না হলে যে বাচ্চা বাঁচানো সম্ভব হবে না। আচ্ছা ঠিক আছে স্যার, আমি আবারও গিয়ে তাদেরকে বলবো যেন তাড়াতাড়ি ব্যবস্থা করে। আসলে স্যার, এনার হাজব্যান্ড মিস্টার কাব্যর বাম হাতটা ভেঙে না গেলে হয়তো আরেকটু ভালো হতো। এবার আমি আস্তে আস্তে আবারও তাকাতে চেষ্টা করছি। তখন একটা নার্সের সাথে আমার চোখে চোখ পড়ল, আর সে বলল, আলহামদুলিল্লাহ, জ্ঞান ফিরেছে। অবশ্য বড় ডাক্তার বলেছিলেন যে আজকের মধ্যে জ্ঞান ফিরে আসবে। এখন কেমন লাগছে ম্যাম? আমি উত্তরে বললাম, জি আলহামদুলিল্লাহ, ভালো, কিন্তু চোখের মধ্যে প্রচুর জ্বলছে, ঠিকমতো তাকিয়ে থাকতে পারছি না। রুমের বাতি বন্ধ করলে ভালো হতো। একটু পরে সেরে যাবে। আপনার আত্মীয় স্বজনরা আপনার সাথে দেখা করার জন্য অপেক্ষা করে আছে। আপনি অজ্ঞান, তাই কারোর চোখেই ঘুম নেই। আমরাও চিন্তার মধ্যেই ছিলাম। আপনি চাইলে এখন আপনার পরিবারের সঙ্গে কথা বলতে পারেন, সমস্যা নেই। আমার পরিবারের কে কে এসেছে? আর হ্যাঁ, আমার সন্তান ছেলে না মেয়ে? মেয়ে হয়েছে, কিন্তু সম্পূর্ণ আপনার স্বামীর মতন দেখতে। চোখে ভুরু দেখলে মনে হয় যেন 2 বছরের বাচ্চা, সত্যি বলছি। আর আপনার মা বাবা, শ্বশুর এবং ননদকে দেখলাম। বলেন কি, আমার বাবা মাও এসেছে? আমার সন্তান এখন কোথায়? আইসিইউতে, আর রক্তের দরকার, কিন্তু রক্তটা পাওয়া যাচ্ছে না। খুব অসুস্থ, তাই না? নির্ধারিত সময়ের আগে জন্ম হয়েছে, তাই একটু সমস্যা দেখা দিয়েছে। তবে আপনি চিন্তা করবেন না,
আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে। আপনার স্বামী মানুষটা সত্যিই অনেক ভালো। নিজের ভাঙা হাত নিয়ে সে বিভিন্ন স্থানে গিয়ে রক্তের জন্য দৌড়াদৌড়ি করছে। হুম, আমি জানি আমার স্বামী অনেক ভালো। ওর মতো আর দ্বিতীয় কাউকে পাইনি। কাব্য আসলে বলবেন আমি তার সাথে দেখা করার জন্য অপেক্ষা করে আছি। আর আপাতত কাব্য ছাড়া আর কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না। আপনারা কাব্য আসলে বলবেন তাড়াতাড়ি যেন আমার সাথে দেখা করে। আচ্ছা ঠিক আছে, তাই হবে। চোখের জ্বালাটা কি একটু কমেছে? হ্যাঁ, আগের চেয়ে কমে গেছে। একটু পরে সব কিছু আরও স্বাভাবিক হয়ে যাবে। ধন্যবাদ। আর আমার বাচ্চাটাকে একটু দেখে রাখবেন। সম্ভব হলে আমাকে একবার দেখার সুযোগ করে দেবেন। সেটা বড় ডাক্তার বলতে পারবে। আচ্ছা ঠিক আছে, জোর করব না। তারপর হয়তো ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ কপালে কারো হাতের স্পর্শ পেয়ে তন্দ্রা চলে গেল। চোখ বন্ধ করে বুঝতে পারছি এটা কাব্যের হাত। কারণ কাব্যের হাতের স্পর্শ আমি হাজার মানুষের মাঝেও আলাদা করতে পারি। এই পৃথিবীতে প্রতিটি মানুষের আলাদা আলাদা অনুভূতি আছে। কেউ কেউ সেই অনুভূতি দিয়ে তার প্রিয়জন না দেখেই চিনতে পারে। আবার কেউ বহু বছর একসাথে থেকেও দুজনের অনুভূতি দুজনে বুঝতে পারে না। তারপর আমি চোখ মেলে তাকিয়ে দেখি কাব্য দাঁড়িয়ে আছে। সে আমার চোখে চোখ রেখে বলল, এখন কেমন লাগছে তোমার নীলাবতী? আমি বললাম, আমি তো ভালো আছি, কিন্তু তুমি নিজের দিকে তাকিয়ে দেখেছো শরীরের এমন অবস্থা কেন? 3-4 দিন ধরে খুব ব্যস্ততার মধ্যে দিয়ে দিন পার হচ্ছে, তাই একটু অন্যরকম। তুমি চিন্তা করিও না, তুমি আর বাবু সুস্থ হলে যখন বাড়িতে চলে যাব তখন সব কিছু ঠিক হয়ে যাবে। রক্ত পাওয়া গেছে? হ্যাঁ, তোমাদের কলেজের একটা ছেলে, সিটি পলিটেকনিক ইনস্টিটিউটে। বাহ, দারুণ। আচ্ছা, আমরা কি এখন চট্টগ্রাম শহরে আছি? হ্যাঁ, চমেক হাসপাতালে আছি, মানে চট্টগ্রাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এই শহরেই আমাদের প্রথম পরিচয়, তাই না? হ্যাঁ। তুমি আমাকে এমন এক ভিন্নভাবে প্রপোজ করেছো যার জন্য আমি প্রেম করতে বাধ্য হয়েছিলাম। তুমি অনেক বুদ্ধিমান, তাই না কাব্য? তোমার সেদিনের সেই চিঠির লেখাগুলো আজও আমার চোখের সামনে ভেসে ওঠে। সেদিন থেকে আমি তোমার হাতের লেখা স্পষ্ট চিনতে পারি। পারতেই হবে, একমাত্র কাব্য বলে কথা। কিন্তু আমি যদি তোমার হাতের লেখা ভুলে যেতাম তাহলে মনে হয় অনেক ভালো হতো। কেন কেন কেন? কেন বুঝতে পারছো না এখনো? মানে কি? নিধির বাসায় যিনি তোমার অফিসের মালিক সেজে আমার কাছে চিঠি নিয়ে গিয়েছিল, তার হাতে সেই চিঠি তুমিই লিখেছ, তাই না? আর তিনি তোমার অফিসের মালিক নন, তাই তো? এবার কথাটা শুনে কাব্যের মুখটা অনেক ছোট হয়ে গেল। মাথা নিচু করে এমন অপ্রত্যাশিত কথার জবাব খুঁজছে মনে হয়। তারপর কাব্য বলল, সরি দীপান্বিতা। তুমি বড্ড চালাক ভাবো নিজেকে, কিন্তু এমন সব ভুল করো যেগুলো বাচ্চাদেরও করা সম্ভব নয়। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, তোমার কাছে সেটা মেনে নিতে হয়তো কষ্ট হবে, তবুও কিছু করার নেই। কি সিদ্ধান্ত? আমি আমার সন্তানকে নিয়ে তোমার সাথে থাকবো না। মানে কি? আমি তোমাদের ছাড়া কিভাবে বাঁচবো বলতে পারো? তুমি তো আমার সন্তানকে নষ্ট করতে চেয়েছিলে আর আমাকে জীবন থেকে হারিয়ে দিতে চেয়েছিলে। তারপর এখন রাজত্ব আর রাজকন্যা একসাথে নিজের করে পেতে চাইছো। কাব্য এবার চুপচাপ। যে সন্তান জন্ম নেওয়ার আগেই তুমি তাকে মারতে চেয়েছো, জীবিত অবস্থায় তাকে নিয়ে তোমার সাথে সংসার করার কোনো ইচ্ছে নেই কাব্য। আমি আর কখনো ভুল করবো না, প্লিজ ক্ষমা করো আমাকে। যখন নিধির বাসায় বসে তোমার হাতের লেখা মিথ্যে অভিনয় চিঠি পড়ছিলাম, তখনই আমি ভেবেছিলাম তুমি সব কিছু ভালোবাসার জন্য করছো। আমাদের সন্তানের ভবিষ্যতে চিন্তা করে আমি তোমার কাছে ফিরে যেতে চেয়েছিলাম, কিন্তু প্রকৃতি সেটা চায় না কাব্য। তাই তো অ্যাক্সিডেন্ট আমাকে সতর্ক করে দিল,
না হলে কখনো অ্যাম্বুলেন্স অ্যাক্সিডেন্ট হয় শুনেছ? যা কিছু করো, সমস্যা নেই, কিন্তু প্লিজ। নিজের অসুস্থ শরীর নিয়ে আমার সন্তানের জন্য রক্ত জোগাড় করার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। আশা করি এটাই তোমার সাথে আমার শেষ দেখা হবে। হসপিটালে নাকি আমার মা বাবাও এসেছেন, তাই আমি তাদের সাথে চলে যাব। আর আমি? তুমি জানো সেটা। এরপর কাব্য কিছু একটা বলার জন্য মুখ হাঁ করেছে, ঠিক তখনই কেবিনের মধ্যে আমার বাবা মাকে প্রবেশ করতে দেখতে পাচ্ছি। এই সেই জন্মদাতা মা বাবা, এতদিন পরে তাদের দেখতে পাচ্ছি। বাবার মুখে খোঁচা খোঁচা দাড়ি দেখতে পাচ্ছি, মনে হয় হাসপাতালে থেকে কাটার সময় পাচ্ছে না। না হলে বাবার তো প্রতিদিন দাড়ি কাটার অভ্যেস ছিল। মা বাবার পিছনে আমার শ্বশুর শাশুড়িও প্রবেশ করলো। সবাইকে একসাথে দেখে খুব ভালো লাগছে। সবাইকে দেখে কাব্য তখন তাদের উদ্দেশ্য করে বলল, আপনারা প্লিজ ওকে একটু বোঝান। আমি যত ভুল করেছি তার জন্য ক্ষমা চাই, আর আমার কাছ থেকে সারা জীবন সে ভুলের শাস্তি দিক আমাকে, সমস্যা নেই, কিন্তু আমার কাছ থেকে চলে যেতে নিষেধ করেন। বাবা তখন কাব্যের কথায় কান না দিয়ে আমাকে উদ্দেশ্য করে বলল, এখন কেমন আছিস মা দীপা? জি বাবা, ভালো আছি। তোমরা কেমন আছো? ভাগ্য যেভাবে লেখা ছিল সেভাবেই আছি। ঈশ্বরকে ধন্যবাদ যে তোকে সুস্থ রেখেছে। তোর সন্তান এখন সুস্থ আছে, আশা করি আর কোনো বিপদ হবে না। আমি তখন মায়ের দিকে তাকিয়ে বললাম, তুমি কেমন আছো মা? মুখটা শুকনো শুকনো কেন? মা বলল, নিজের একমাত্র সন্তান মৃত্যুর সাথে লড়াই করছে, আর মা হয়ে আমার মুখটা শুকনো তো থাকবেই। আমি তো ভালো আছি মা। আমার জন্য চিন্তা করে করে তোমরা অসুস্থ হলে হবে বলো? তুই চিন্তা করিস না, ঠিক হয়ে যাবে সব কিছু। তখন হঠাৎ করে কাব্য কেবিন থেকে বের হয়ে গেল। মনে হয় তার কথা কেউ শোনেনি, তাই কষ্টে আর অভিমানে বেরিয়ে গেছে। আমি শ্বশুর শাশুড়ির দিকে তাকিয়ে বললাম, আব্বা, হাম্মা, আপনারা কেমন আছেন? সাথী কোথায়? সে আসলো না যে? সে ভালো আছে তো? তখন শাশুড়ি বলল, আমরা ভালো আছি বৌমা, সাথী বাড়িতে আছে। হাসপাতালে এসেছিল, কিন্তু তার আগামীকাল পরীক্ষা, তাই গতকাল বিকেলে চলে গেছে বাসায়। কাব্য এইভাবে বেরিয়ে গেল কেন আম্মা? জানি না তো, তোমার সাথে কিছু হয়েছে? তুমি কি কিছু বলেছো? হ্যাঁ, বলেছি যে আমি আমার বাবুকে নিয়ে সুস্থ হয়ে মা বাবার কাছে চলে যাব। সে কেমন কথা? তুমি তো আমাদের সাথে যাবে, আর তাছাড়া তোমাদের এলাকায় গেলে অনেকে অনেক ধরনের কথা বলবে। দীপান্বিতা চলে এসে মুসলিম হওয়ার পর থেকে আমাদের এলাকার হিন্দু সমাজ আমাকে বহিষ্কার করেছে, তাদের সাথে চলাফেরা বন্ধ করে দিয়েছে। আমার আত্মীয় স্বজন কেউ আমার সাথে কথা বলে না। দীপান্বিতার মা আর আমি আমাদের গ্রামের বাড়িতে কতটা নিঃসঙ্গ হয়ে আছি সেটা আমরা ভালোই জানি। এত কিছুর পরেও আমরা সবসময় চাইতাম আমাদের একমাত্র মেয়ে সুখে শান্তিতে বসবাস করুক, কিন্তু জামাই বাবাজি এমন করবে সেটা বুঝতে পারিনি কখনো। আমার কাব্য কখনো এমন ছিল না আগে, কিন্তু হঠাৎ করে মাঝে কি যে হয়েছিল। কিন্তু এখনো আপনার মেয়ের জন্য কষ্ট পাচ্ছে। আমার বিশ্বাস কাব্য আর কখনো মীরার চোখে পানি ঝরতে দেবে না। আর তাছাড়া তখন তো শহরে ছিল, তাই আমাদের অগোচরে অপ্রত্যাশিত কিছু ঘটে গেছে। কিন্তু এখন তো কাব্য আমাদের স্থানীয় বাজারে দোকান দিয়ে ব্যবসা করছে। আমি কথা দিচ্ছি আপনার মেয়ে আমার মেয়ের মতো আমাদের কাছে থাকবে। মীরা মা, তুমি চিন্তা করো না, কারণ তুমি আমাদের বৌমা নয়, আমাদের মেয়ের মতো। আমি কাব্যকে ছেড়ে কখনো যাব না। আমার সন্তানের ভবিষ্যতের জন্য আমি সারা জীবন কাব্যের কাছেই থাকবো মা। তুই আপাতত চিন্তামুক্ত হয়ে শান্ত থাকার চেষ্টা কর। তুই যত তাড়াতাড়ি সুস্থ হতে পারবি তত তাড়াতাড়ি আমাদের নাতনিকে আদর করতে পারবি। এই মুহূর্তে তোর সুস্থ হওয়াটা খুব জরুরি। তোমাদের সবার সাথে কথা বলে এখন আমি 90% সুস্থ হয়ে গেছি। বাকি 10% আমার মেয়ে আর তার বাবা আসলে হয়ে যাব। দোয়া করি মা, সারা জীবন স্বামী সন্তান নিয়ে সুখী হও। এর মধ্যে তখন দরজা খোলার শব্দ হলো। তাকিয়ে দেখি কাব্য তার কোলে করে
আমাদের বাচ্চাকে নিয়ে কেবিনে প্রবেশ করলো। আমি অপলক নয়নে তাকিয়ে আছি কাব্যের কোলের দিকে। বাবা মা বলল, তোরা থাক, আমরা সবাই তাহলে বাইরে গিয়ে বসি। তখন আমার শ্বশুর বলল, তা তো বটে, চলুন চলুন। কথা বলেই মা বাবা আর শ্বশুর শাশুড়ি কেবিন থেকে বেরিয়ে গেল। তারপর কাব্য এসে বলল, তোমার মেয়ে দুধ খাবার জন্য কান্না করছিল, তাই নিয়ে আসলাম। আমি তখন হালকা হেসে দিয়ে বললাম, তুমি কিভাবে জানলে আমার মেয়ে দুধ খাওয়ার জন্য কান্না করছে? সে কি তোমাকে বলেছে? বারে বলা লাগে নাকি, কান্নার শেষ হলে তো বোঝা যায়। আর তাছাড়া 20 মিনিট আগে রক্ত দেওয়া শেষ হয়েছে, আবার পরে নাকি দেবে, তাই নিয়ে আসলাম। তা দুধ খাওয়ার জন্য যদি কান্না করেই থাকে তাহলে তোমারগুলো খেতে দিও। আমিও অসুস্থ, আমি দিতে পারবো না। ধুর, আমারগুলো দেবো মানে কি? বাচ্চা যখন দেখবে দুধ বের হচ্ছে না, তখন তো কামড় দেবে। তুমি এত বোকা কেন? ছোট্ট বাচ্চা, তার কি দাঁত আছে যে তোমাকে কামড়ে দেবে? তাই বলে আমার দুধ দেবো? আচ্ছা বাদ দাও সব। ডাক্তার কি জানে তুমি বাচ্চা নিয়ে কেবিনে এসেছো? হ্যাঁ জানে। ডক্টর বলেছেন যে মায়ের দুধ এমন সময় খুবই উপকারী, তাই সামান্য পরিমাণ হলেও যেন মায়ের দুধ খাওয়ানো হয়। তো তুমি আসলে কেন? নার্স নিয়ে আসতো। তুমি জানো না তোমাকে দেখতে ইচ্ছে করে না আমার? ইচ্ছে করে না, তাই তো আমি এসেছি। মানে? আচ্ছা, তোমার মতলবটা কি বলো তো? কিছু না। বাচ্চার নাম কি হবে? ডাকনাম স্নিগ্ধা, রায়সা চৌধুরী স্নিগ্ধা। বাহ, কাব্যিক নাম। হুম। আর কখনো আমাকে কষ্ট দেবে না তো? সত্যি বলছি, আর কোনোদিন তোমার কষ্ট লাগে এমন কাজ করব না। তোমাকে নিয়ে সারা জীবন মা বাবার কাছে গ্রামের বাড়িতে থাকবো। মেয়ে একটু বড় হলেই তোমার সাথে দোকানে চলে যাবে, তাই না? আর দোকানে গিয়ে মালিকের বড় চেয়ারে বসে থাকবে। হুম। আর তুমি বারবার বাড়িতে বসে ফোন করবে আর বলবে স্নিগ্ধাকে তার দাদুর সাথে পাঠিয়ে দিও। কত স্বপ্ন, তাই না? হুম। মাঝে মাঝে বিকেলে আমি যখন দোকানে যাব তখন মেয়ে ঘুমিয়ে থাকবে। তারপর যখন ঘুম থেকে উঠবে তখন তুমি তাকে সাজিয়ে গুছিয়ে চোখে ভালো করে কাজল দিয়ে তার দাদুর সাথে পাঠিয়ে দেবে। তার দাদুর কনিষ্ঠ আঙুল ধরে হাঁটতে হাঁটতে বাজার যাবে। বাবা আমার কাছে থেকে বাজার করবে। তারপর বাজার করা শেষে আবার দোকানে গিয়ে সঙ্গে নিয়ে বাড়ি ফিরবে। রাতের বেলা কিন্তু মেয়ে দুজনের মাঝখানে শুয়ে ঘুমাবে। নো নো, নেভার, তা হবে না। তুমি মাঝখানে ঘুমোবে। পাশ থেকে খাটতে যদি নিচে পড়ে যায়? দেয়ালের দিকে ওকে রাখবো। ওরে বাটপার, তবু আমার স্পর্শ পেতে হবে? কতদিন তোমাকে সেটা ঘুমোতে হচ্ছে জানো? দিন না রাত? ওই হলো একটা কিছু। সেটা তো তোমার ভুলের শাস্তি হিসাবে। আমি তো ইচ্ছে করে দূরে থাকিনি। তোমাকে ছেড়ে রাতের আধারে আমারও যে কতটা কষ্ট হয়েছে সেটা বুঝবে না তুমি কখনো। হুম, পারছি। এরপর যদি আবারও কষ্ট দেওয়ার ইচ্ছে থাকে তাহলে আমার জন্য 5 টুকরো সাদা কাপড় তৈরি রেখো। সব কিছু ছেড়ে দিয়ে আকাশের তারা হয়ে যাব। এমন ভুল আর কখনো হবে না, কথা দিচ্ছি। এত ভালোবাসা দেব যে পৃথিবীতে সেরা স্বামী মনে হবে আমাকে। তোমাকে আমি সবচেয়ে ভালো আদর্শ স্বামী হয়ে দেখাবো। এখন তো শুধু আদর্শ স্বামী হলে হবে না, পাশাপাশি আদর্শ পিতাও হতে হবে। ও তাই তো, তাই তো। সরি দীপান্বিতা। সরি কেন? তোমাকে বলেছি না বারবার আমার সাথে সরি বলবে না। ভুল হয়ে গেছে, আর হবে না। সরি দীপান্বিতা। আবার? ধুর, কি যে বলে ফেলি। কপাল।
আশা, তুমি আমার সুখের নেশা, তুমি আমার ভালোবাসা, দীপান্বিতা